তোমরা দেখতে পাচ্ছ কিনা? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে তোমাদের সকালবেলায় আমরা পড়াচ্ছিলাম ইউজেটি, তোমাদের মনে আছে কিনা? আমরা ইউজেটি পড়াচ্ছিলাম, ইউনি জাংশন ট্রানজিস্টর। যদিও এটার নাম ট্রানজিস্টর, তারপরেও এটাকে ইউনি জাংশন বলা হচ্ছে, কেননা আমরা এখানে একটা জাংশন মাত্র ইউজ করছি, এই কারণে এটা নাম ইউনি জাংশন ট্রানজিস্টর হচ্ছে। এবং ইউনি জাংশন ট্রানজিস্টরের কনস্ট্রাকশনে আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছ তোমরা ঠিকঠাক? জি স্যার। ওকে, তাহলে ইউনি জাংশন ট্রানজিস্টরের কনস্ট্রাকশনে বা তার স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি যে একটা এন টাইপ বার নিতে হবে। আমরা জানি যে এন টাইপ বার কিভাবে তৈরি করতে হয়। একটা পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা কি করি, পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি যদি অ্যাড করি তাহলে এটা এন টাইপ বার হয়। এবং এই এন টাইপ বারের যে রেজিস্টিভিটি, এই রেজিস্টিভিটি ভ্যারি করে ক্যারিয়ারের উপরে। যদি ক্যারিয়ার কনসেন্ট্রেশন অনেক বেশি হয়, অর্থাৎ যদি আমরা বেশি ডোপ করি তাহলে তার রেজিস্ট্যান্স কমে যাবে, কন্ডাক্টিভিটি বেরিয়ে যাবে। আর যদি আমরা কম ডোপ করি তাহলে তার রেজিস্ট্যান্স বেড়ে যাবে, কন্ডাক্টিভিটি কমে যাবে। কথা বোঝা যাচ্ছে? তো এখানে যদি অর্থাৎ ক্যারিয়ারের উপরে এই ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি নির্ভর করে, ক্যারিয়ার বেশি হলে রেজিস্টিভিটি কমে যায়। এটাই তোমাদেরকে গতদিন বোঝানো হয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা তিনটা টার্মিনাল, ইমিটার, বেজ 1, বেজ 2। তাহলে যেহেতু একটা পি টাইপ আমরা ডিফিউজ করে দিচ্ছি এন টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে, তাহলে এখানে একটা পিএন জাংশন তৈরি হবে। আর আমরা ইমিটার এবং বেজ 1 এই জাংশনটাকে ইউজ করব, এই জন্য এইটার নাম হয়েছে ইউনি জাংশন ট্রানজিস্টর। এছাড়া তোমাদেরকে ডায়োডের সাথে কি সাদৃশ্য বৈসাদৃশ্য আছে, এছাড়া ট্রানজিস্টরের সাথে পার্থক্য কি আছে, এই বিষয়গুলো বলা হয়েছিল। এবং এটা যে ইকুইভ্যালেন্ট সার্কিট, সেই ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা তোমাদেরকে এখানে দেখাচ্ছিলাম, যেহেতু নিচের জাংশনটা আমরা ব্যবহার করব এবং এখানে ক্যারিয়ার ভ্যারি করবে, তাহলে এর রেজিস্ট্যান্সও ভ্যারি করবে। এই জন্য একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স দিয়ে আমরা এখানে দেখাচ্ছি তোমাদেরকে। আর যেহেতু পিএন জাংশন, তো আমরা একটা ডায়োড হবে, সেটাও আমরা দেখালাম এখানে। তো এরপরে আমরা এই যে ইউজেটি, এটার ক্যারেক্টারিস্টিক্সটা দেখলাম। এটার ক্যারেক্টারিস্টিক্স দেখার জন্য আমরা কি করলাম, যে এই বেজ 1 এবং বেজ 2 এর ভেতরে যে রেজিস্ট্যান্স আছে এর অ্যাক্রসে, অর্থাৎ এই ম্যাটেরিয়ালের অ্যাক্রসে, মূলত রেজিস্ট্যান্স বললে ঠিক হবে না, এই ম্যাটেরিয়ালের অ্যাক্রসে আমরা ভিবিবি একটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, এটা নাম দিলাম আমরা ভিবিবি। এবং এই ইমিটার যেটা আছে, ইমিটারের ভোল্টেজটাকে আমরা 0 থেকে শুরু করে ভ্যারি করতে থাকবো, যে কখন এই ডিভাইসটা অন হয়। তাহলে তোমাদেরকে মূলত দেখানো হয়েছিল যেভাবে, সেটা হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম যে এখানে আমরা 30 ভোল্ট অ্যাপ্লাই করলাম, যে 30 ভোল্ট অ্যাপ্লাই করি, তাহলে ক্যালকুলেশন করে দেখা যায় এখানে 18 ভোল্ট আসে, এই পয়েন্টে 18 ভোল্ট আসে এই পয়েন্টে। তাহলে এই বোঝা যাচ্ছে যে নরমালি, অর্থাৎ ইমিটারে যখন ভোল্টেজ আমরা 0 দেবো তখন 18 ভোল্ট দিয়ে এই ডায়োডটা রিভার্স বায়াসড করা থাকবে। তারপরে যদি এই ইমিটারের ভোল্টেজ আমরা বাড়াতে থাকি একসময় যে যখন 18.7 হবে ইমিটারের ভোল্টেজ, তখন কি হবে, এই ডায়োডটা অন হবে। ডায়োডটা অন হওয়া মানে লার্জ কারেন্ট ফ্লো হওয়া। যদি কারেন্ট বেশি হয় তার মানে ক্যারিয়ারের ফ্লোটা অনেক বেশি হচ্ছে, তার মানে ক্যারিয়ার অনেক বেশি। যদি ক্যারিয়ার বেশি হয় আমরা জানি এর রেজিস্টিভিটি কমে যাবে, অর্থাৎ রেজিস্ট্যান্স কমে একেবারে 10 ওহম বা তার কাছাকাছি এরকম রেজিস্ট্যান্সে চলে আসবে। যখনই রেজিস্ট্যান্স কমে যাবে সাথে সাথে এর অ্যাক্রসে যে ভোল্টেজটা ছিল, এই মিটারের যে ভোল্টেজটা, এটা সাথে সাথে কমে তার ভ্যালি পয়েন্টে যেটা আছে, আমরা এই ক্যারেক্টারিস্টিক্সও দেখছিলাম, ভ্যালি পয়েন্ট যেটা আছে এই পয়েন্টে গিয়ে উপস্থিত হবে। কথা বোঝা যাচ্ছে? তাহলে এই পয়েন্টে যে উপস্থিত হবে, তাহলে এখানে আমরা যে ক্যারেক্টারিস্টিক্সটা দেখলাম, সেই ক্যারেক্টারিস্টিক্সে গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। এটা কি, যে এই ডিভাইসটা ইউজেটি, এটা একটা নেগেটিভ রেজিস্ট্যান্স শো করে। কি শো করে? নেগেটিভ রেজিস্ট্যান্স। নরমালি আমরা জানি যে রেজিস্ট্যান্স কি, রেজিস্ট্যান্স হলো যদি ভোল্টেজ এবং ভোল্টেজ বাড়ায় সাথে সাথে যদি কারেন্ট বাড়ে, তাহলে বুঝতে হবে সেখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে এখানে। আর যদি উল্টা ঘটনা ঘটে, যে ভোল্টেজ, কারেন্ট বেড়ে যাচ্ছে কিন্তু ভোল্টেজ, আমরা জানি ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়ে, কিন্তু আমরা এখানে কি দেখছি, যে ভোল্টেজ কি বলে, কারেন্ট বেড়ে যাচ্ছে কিন্তু ভোল্টেজ কি হচ্ছে? কি ব্যাপারে, শুনতে পাচ্ছেন আমার কথা? কমতেছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ তো, ভেরি গুড। তাহলে ভোল্টেজ কমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্সকে আমরা বলছি নেগেটিভ রেজিস্ট্যান্স ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ এই যে ডিভাইসটা, এই ডিভাইসটা একটা নেগেটিভ রেজিস্ট্যান্স শো করে। কথা কি বোঝা যাচ্ছে না এতটুকু? জি স্যার। এতটুকু অলরেডি বলা হয়েছে, আমি জাস্ট একটু রিভিউ করলাম আর কি। তো এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলা হয়নি, এই যে এই বিষয়গুলো। তাহলে এখানে তো আমি এক্সাম্পল দিয়ে বলছিলাম, তাই না, যে এখানে কত ভোল্টেজ হবে এই পয়েন্টে, যদি 30 ভোল্ট অ্যাপ্লাই করি তাহলে এই পয়েন্টে কত হবে? 12 ভোল্ট বলছিলেন স্যার। এই 12 ভোল্ট কেন? এখানে তো 18 ভোল্ট লিখেই রাখছি, আবার 12 ভোল্ট কেন বলছো?
এখানে 6 কে বলছিলাম, এখানে 4 কে বলছিলাম। তাহলে 6 কে আর 4 কে যদি হয় তাহলে এই পয়েন্টে কত ভোল্টেজ হয়? কি অ্যাপ্লাই করতে হবে? ভোল্টেজ ডিভাইডার রুলস। ভোল্টেজ ডিভাইডার রুলস অ্যাপ্লাই করো, কত ভোল্টেজ হয় দেখি এখানে। ভোল্টেজ ডিভাইডার রুলস কিভাবে ব্যবহার করতে হবে? আচ্ছা, আমরা এখন এই রেজিস্ট্যান্স দিয়ে একটু বের করি। তাহলে এই যে এটার রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে RB1 প্রাইম, এটা হচ্ছে RB2 প্রাইম। তাহলে যদি এই পয়েন্টে ভোল্টেজ বের করতে হয়, এই পয়েন্টের ভোল্টেজ মানে RB1 এর অ্যাক্রসের, RB1 প্রাইমের অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করব আমরা? আমাদের যে রুলস আছে, অর্থাৎ কি রুলস এটা? RB1 প্রাইম, অর্থাৎ ওই রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে চাচ্ছে ওইটা ডিভাইড বাই কি? টোটাল রেজিস্ট্যান্স স্যার। টোটাল রেজিস্ট্যান্স, অর্থাৎ RB1 প্রাইম প্লাস RB2 প্রাইম, তাই না? তো RB1 প্রাইম এবং RB2 প্রাইম এটার একটা টোটাল আমরা এখানে করে রাখছিলাম। এটা কি? RBB প্রাইম, মনে আছে? তাহলে RBB প্রাইম অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স বের করলাম, তারপরে RBB প্রাইম টোটাল রেজিস্ট্যান্স হয়ে গেল। এখন ইনটু কত? এটা স্যার ওই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ স্যার। সাপ্লাই ভোল্টেজ ভিবিবি, সাপ্লাই ভোল্টেজ ভিবিবি। তাহলে আমরা এটা এক্সাম্পল দিয়ে বলছিলাম, কিন্তু এখানে বই যেটা করছে দেখো, এই যে বই যেটা করছে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স আগে বের করে নিচ্ছে RBB প্রাইম। তাহলে VRB1 ইকুয়াল কি হবে? এই যে RB1 প্রাইম ডিভাইড বাই RBBB এন্ড ভিবিবি। বোঝা যাচ্ছে এটা? জি স্যার। এটুকু অলরেডি স্যার, আমরা বুঝতে এক্সাম্পল পারছি। দিয়ে করে ফেলছিলাম, কিন্তু এখানে এরা ইকুয়েশন দিয়ে করছে, আমরা এক্সাম্পল দিয়ে করে ফেলছিলাম। তাহলে এই যে ভ্যালুটা, এইটাকে বলা হয় ইন্ট্রিনসিক স্ট্যান্ড অফ রেশিও। ইন্ট্রিনসিক স্ট্যান্ড অফ রেশিও বলে। অর্থাৎ এটার উপরে এটা হয়তো ভ্যালু দেওয়া থাকবে চার্টে অথবা ডাটা শিট, এটা ভ্যালু দেওয়া থাকবে, এটার উপর ভিত্তি করে তোমাকে এই RB1 এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা ইকুয়াল কি? শুধু যে কনস্ট্যান্ট যে রেজিস্টরের ভ্যালুগুলো, এটাই হচ্ছে এটা। ঠিক আছে, এটাকে বলা হয় স্ট্যান্ড অফ রেশিও। অর্থাৎ এই যে পি টাইপটা, এই যে আমরা জানি যে পি টাইপটা, এই পি টাইপটা কোথায় করা হয়েছে? ওপরের দিকে না নিচের দিকে, না এইখানে করা হয়েছে না এইখানে করা হয়েছে, এটা নির্ভর করবে এই ইটার উপরে। কথা বুঝলেন? এখন এটা যদি 60% হয় তাহলে কি বোঝা যায় এখান থেকে? যে এটা যদি 60% হয়, তার মানে এটা যদি 60% হয়, খেয়াল করো, এটার ভ্যালু আমরা দিলাম 60%। 60% মানে কি? আমাদের এখানে কিন্তু 60%ই হয়েছে, আমরা 6 আর 4 ক্যালকুলেট ধরে নিছি। তাহলে 60%, এটার ভ্যালু যদি 60% হয়, তার মানে বোঝা যাবে যে এই ইমিটারটা এই 60% এইখানে হয়েছে। এইখানে হওয়া মানে কি? এই যে নিচ থেকে 60% থাকবে, উপরের দিকে কত থাকবে? 40%। 40% থাকবে। এই কারণে এই টোটাল 60% রেজিস্ট্যান্স বেশি হওয়া উচিত। এই কারণে আমরা বলছিলাম যে এদিকে 6K আর ওইদিকে কত? এই রেজিস্টারের ভ্যালু ছিল 4K, এটা আমরা ধরে নিয়েছিলাম 4K 60% ক্যালকুলেশন করে। এখন যদি বলি এটা 70%, তাহলে কি হবে? এটা আরেকটু উপরে উঠে যাবে। অর্থাৎ এই 70% যে রেজিস্ট্যান্স সেটা শো করবে, আর এটা 30% যে রেজিস্ট্যান্স সেটা শো করবে। কত বোঝা যাচ্ছে? এই কারণে একে বলা হয় স্ট্যান্ড অফ রেশিও, অর্থাৎ কোন রেশিওতে এই আমরা এই পি টাইপটা ডিফিউজ করব। ঠিক আছে, এটাই হলো এটা। আর এটার ভ্যালুটা কোনটা? এই রেজিস্টরের ভ্যালু যেটা, সেটাই হলো এটার ভ্যালু। এখন যদি আমরা বলি তাহলে পিক ভোল্টেজ কত হবে? পিক ভোল্টেজ, এখানে তুমি বলছিলে পিক ভোল্টেজ কত হবে বলো তো? পিক ভোল্টেজটা কোনটা? পিক ভোল্টেজটা কোনটা? এই যে এইটা। আচ্ছা, আমরা বলছিলাম যে এখানে ভোল্টেজ 0, ইমিটারে ভোল্টেজ 0, তার ইমিটার ভোল্টেজ আস্তে আস্তে বাড়াচ্ছি, বাড়াতে কত ভোল্টেজ যে এটা অন হবে? আমরা যদি এক্সাম্পলে বলি 18 পয়েন্ট, কত ভোল্টেজ যে অন হবে? এখানে যদি আমরা 18 ভোল্ট ধরি, তাহলে এই জাংশনে ভোল্টেজ আছে 0.7। তার মানে এই ইমিটারের ভোল্টেজ যদি 18.7 হয়, তখন এই ডায়োডটা কি হবে? অন হবে কিনা? কারণ এই 18 ভোল্ট দিয়ে এই ডায়োডটা রিভার্স ব্যাস করা আছে। এখন এটাকে যদি ফরওয়ার্ড ব্যাস করতে হয়, তাহলে আগে ইমিটারে ওই 18 ভোল্ট দিতে হবে। 18 ভোল্ট দিলে তখন কি হবে? এই এদিকেও 18, এদিকেও 18। এখন শুধু ডায়োডের যে 0.7 সেটা দিলেই এটা অন হয়ে যাবে। এই কারণে আমরা বলছি কি 18.7 দিতে হবে টোটাল এটাকে অন করতে হলে। কথা বোঝা যাচ্ছে? তাহলে পিক ভ্যালু কত হবে? পিক ভ্যালু কত হবে মানে যেটার পরে এটা অন হবে, সেই পয়েন্টটা, সেই পয়েন্টটা কত হবে ভোল্টেজ? 18.7 ভোল্ট। কত বুঝতে পারছো? তাহলে এই যে 18.7 ভোল্ট, 18 ভোল্টটা কত? 18 ভোল্টটা কত? এই যে এইটা আর বি1 প্রাইম ডিভাইড বাই টোটাল আরবি ইনটু ভিবিবি, এটাই তো। আর এটা ভ্যালু ছিল ইটা। তাহলে কি ভিপি পিক ভ্যালু কত হচ্ছে? ইটা ইনটু ভিবিবি প্লাস ভিপিএন। ভিপিএন কত? 0.7। আর ইটা ইনটু ভিবিবি কত?
এখানে ইটার ভ্যালু কত বলো তো? আমরা যে এটা করলাম ইটার ভ্যালু হলো 60%। কত? 60%। 60%। যদি 60% হয়, হ্যাঁ, ইটার ভ্যালু 60%, তাহলে এই ইয়ে কত? এই এই ভ্যালুটা কত? ভি আর বি ওয়ান কত হচ্ছে? আর বি ওয়ান প্রাইম 40%। এইটুকু হলো ইটা। তাহলে 60% ইন্টু ভিবিবি, ভিবিবি কত? 30। তাহলে 30 ইন্টু 60% কত হচ্ছে? 18 ভোল্ট। কত ভোল্ট? 18 ভোল্ট। তাহলে 18 পিক ভোল্টেজটা কত হবে? পিক ভোল্টেজ ইকুয়াল 18 প্লাস 0.7, তার মানে টোটাল হলো 18.7। কথা বোঝা যাচ্ছে না যাচ্ছে না? এখন আমরা যাচ্ছে, এক্সাম্পল স্যার। দিয়ে করছিলাম আর এরা ইকুয়েশন দিয়ে করছে, এই যে পার্থক্য। কথা বুঝলে? এক্সাম্পল দিয়ে বেশি বোঝা যায়, ভালো বোঝা যায় বিধায় এক্সাম্পল নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে এখানে একটা নেগেটিভ রেজিস্ট্যান্স শো করে, হঠাৎ করে এটা অন হয়ে যায়। অন হয়ে গেলে কারেন্ট বেশি ফ্লো করে, বেশি ফ্লো হলে রেজিস্টিভিটি কমে যায়, রেজিস্ট্যান্স কমে যায়, রেজিস্ট্যান্স কম হলে ইমিটারের ভোল্টেজ যেটা এটা কমে আসে। এটাই মূলত ছিল ইউজেটি। এখন আমরা দেখবো যে একটা ইউজেটি দিয়ে কিভাবে আমরা ট্রিগারিং সিগন্যাল জেনারেট করতে পারি। তাহলে ট্রিগারিং সিগন্যাল কোথায় লাগে? আমরা জানি একটা থাইরিস্টরকে যদি অন করতে হয় কি করতে হয়? থাইরিস্টরকে অন করার জন্য কয়টা কন্ডিশন ফুলফিল করতে হয়? দুইটা স্যার। এক নাম্বার, দুইটা, স্যার। অ্যানোড টু ক্যাথোড, পজিটিভ voltage, পটেনশিয়াল। পজিটিভ পটেনশিয়াল। আরেকটা কি? গেট থেকে স্যার গেটে পজিটিভ পজিটিভ পালস দিতে দিতে হবে, স্যার। পালস দিতে হবে। পালস দিতে হবে, গেটে গেটে একটা ট্রিগারিং সিগন্যাল দিতে হবে, এই তো কথা। ট্রিগারিং পালস জি, দিতে স্যার। হবে, অর্থাৎ গেটটাকে অন করে দিবে। এখন এই ট্রিগারিং পালস তো আমরা অনেকভাবে জেনারেট করতে পারি। তো আজকে তোমাদেরকে ইউজেটি দিয়ে কিভাবে ট্রিগারিং পালস জেনারেট করতে হয় এটা একটু দেখাচ্ছি। ঠিক আছে? তাহলে এইটা কি? এইটা কি? ট্রানজিস্টর স্যার। ওই সিম্বলটা দেখে কি মনে হচ্ছে তোমাদের কাছে? ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টর স্যার। হ্যাঁ, এটা কি? হাই হাই রে, কেবল পড়লাম এটা ইউজেটি। এখন বলছি জি, স্যার। ইউজেটি স্যার। কেবল এই সিম্বলটা একটু আগে দেখালাম না? ইউজেটি সিম্বল, জি, স্যার। ইউজেটি সিম্বল। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। না, তোমরা তো বোঝা যাচ্ছে না, তোমরা আন্দাজে কথা বলছো এগুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা ইউজেটি এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে এই যে ইউজেটি যে দুইটা রেজিস্ট্যান্স ছিল, আর বি ওয়ান প্রাইম আর আর বি টু প্রাইম, এটা কোথায় আছে? এখানে আছে? ইউজেটি তো আছে, কিন্তু তার রেজিস্ট্যান্স গুলো গেল কোথায়? আচ্ছা, তার মানে এখনো তোমরা বুঝতে পারোনি ভালো করে। আচ্ছা, এই যে রেজিস্ট্যান্সের কথা বলছিলাম, এই টোটালটা, এই যে শেডেড এরিয়া যেটা, এইটা হচ্ছে ইউজেটি। শেডেড এরিয়াটা কি? ইউজেটি। তাহলে এই আর ওয়ান আর এই আর বি ওয়ান প্রাইম আর আর বি টু প্রাইম, এই দুইটা রেজিস্ট্যান্স কোথাকার রেজিস্ট্যান্স? ইউজেটির ইন্টারনাল। ইউজেটির কি? ইন্টারনাল। ইন্টারনাল, যার ফলে তুমি এখান থেকে দেখতে পাবা না। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে তোমাকে জেনে রাখতে হবে যে এইখানে এটা যদি ওই পয়েন্টটা হয়, পি পি এন ওই পয়েন্টটা হয়, তাহলে এর উপরে একটা রেজিস্ট্যান্স আছে, এর নিচে আরেকটা কি আছে? রেজিস্ট্যান্স আছে। একটাকে আমরা বলছি আর বি ওয়ান প্রাইম, আরেকটা আর বি টু প্রাইম। মনে থাকবে এটা? জি স্যার। আচ্ছা, এখন কি করলাম? এই ইউজেটিকে আমরা কি করলাম? এটার তাহলে এই পয়েন্টটা কি, উপরের পয়েন্টটা কি, এই টার্মিনালটা কি, আর এই টার্মিনালটা কি ইউজেটির? উপরে স্যার আর আমরা জানি যে একটা ইউজেটির তিনটা টার্মিনাল, তাই না? ইমিটার, বেজ ওয়ান, বেজ টু। ইমিটার, বেজ ওয়ান, বেজ টু। তাহলে এটা হবে কি? এটা হলো বেজ ওয়ান টার্মিনাল ইমিটার ইউজেটির, আর উপরেরটা বেজ টু টার্মিনাল। তিনটা টার্মিনাল না? একটা হচ্ছে এই যে ইমিটার টার্মিনাল, এটা এই যে ভিই দিয়ে আছে অলরেডি এখানে, তার মানে এটা হলো ইমিটার টার্মিনাল। আর এটা হচ্ছে বেজ টু, আর একটা হচ্ছে বেজ ওয়ান। তিনটা টার্মিনাল, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? এই বেজ টু এবং বেজ ওয়ান এর মধ্যে একটা ভিভি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে না হয়নি? হয়েছে না ভিভিবি? এই যে ভিভিবি দেখো অ্যাপ্লাই করে দেওয়া আছে। তাহলে ভিভিবি যদি অ্যাপ্লাই করি, তাহলে এটা কত পার্সেন্ট আমাদের জানা নাই, আমরা একটু ধরে নিচ্ছি এটা অপারেশন বোঝার সুবিধার্থে, যে এটা যদি 60% হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নাই। এখানে একটা ভোল্টেজ ড্রপ পড়বে না? পড়বে না? অর্থাৎ আর বি ওয়ান, এটা এই যে এখানে আছে, যেটা আর বি ওয়ান এর উপরটা আছে আর বি টু, তাই না? তাহলে এই আর বি ওয়ান এর একটা ভোল্টেজ ড্রপ পড়বে।
এটা আমরা যদি এখানে ধরি যে এটা ইকুয়াল, ওই এক্সাম্পলটা নিয়ে আসো, এটা হলো 30 ভোল্ট। যদি এটা 30 ভোল্ট হয় তাহলে কি হবে, তাহলে যদি 30 ভোল্ট হয় তাহলে এখানে কি হবে, এই RB1 আর RB2 এর মধ্যে ভোল্টেজ ড্রপটা পড়বে না পড়বে না? তাহলে এখানে কত ভোল্টেজ হবে এই জায়গাটায়, এই পয়েন্টে 18 ভোল্ট। কত ভোল্ট হবে? 18 ভোল্ট। 18 তাহলে ভোল্ট। এখানে যে ডায়োডটা আছে আমরা ইন্টারনালি চলে যাচ্ছি, ওই যে আমাদের যে কনস্ট্রাকশন যেটা আছে ওটাতে চলে যাচ্ছে। এই যদিও ফিগারটা উপরে দেখা যাচ্ছে সেম ভোল্ট, কিন্তু আমরা চলে যাচ্ছি কনস্ট্রাকশনতে, ভেতরের অপারেশন দেখার জন্য। ঠিক আছে, আমরা মানে ইমাজিন করে নিচ্ছি। তাহলে কি এখানে একটা জাংশন আছে, পিএন জাংশন। তাহলে এখন কি করতে হবে, এই এই যে পিএন জাংশনটা, এই পিএন জাংশনটা অন হবে কখন? অন হবে যখন এখানে এখানে যে 18 ভোল্টেজ আছে, ইমিটার ভোল্টেজটা, এই যে ইমিটার ভোল্টেজ ভিই এই পয়েন্টে, এই ইমিটার ভোল্টেজ যখন 18 ভোল্ট 18.7 ক্রস করবে তখন এই ডায়োডটা, ভেতরে যে ডায়োডটা আছে এটা অন হবে। অন হলে এদিকে কারেন্ট ফ্লো করবে। কথা ঠিক আছে? আচ্ছা, এটা গেল ইউজেটি পার্ট। এখন এদিকে আসলো আরেকটা প্যারালাল পাথ দেওয়া আছে, ভিভিবির সাথে একটা ইউজেটি লাগানো আছে, এদিকে আরেকটা প্যারালাল পাথ আছে R1C, দেখতে পাচ্ছ? তার মানে যখনই আমরা ভিবিবি অন করে দেবো 30 ভোল্ট দিয়ে, আমরা এক্সাম্পল দিচ্ছি 30 ভোল্ট, এটা 30 ভোল্টই হবে এরকম না, এটা 30 ভোল্ট যখনই আমরা এটা সুইচ অন করে দেবো তখন এই জায়গাটায় ওর যেরকম ভোল্টেজ ড্রপ হওয়ার কথা ওই রকম ড্রপ, ওই রকম মানে ড্রপকে চুপচাপ থাকবে। কথা বুঝলে? এখন কি আরেকটা ব্রাঞ্চ দিয়ে এই ক্যাপাসিটর কি হবে, চার্জ হতে শুরু করবে। কেন চার্জ হতে শুরু করবে ক্যাপাসিটর? কারণ এই R1 দিয়ে যখনই কারেন্ট ফ্লো করবে এখানে এসে ও দেখবে যে এই সুইচটা অন আছে কিনা। কখন দেখবে যে না, এই ডায়োডটা তো এখন রিভার্স ব্যাচ হয়ে আছে এখানে 18 ভোল্ট দিয়ে, সুতরাং এটা অন না। যদি অন হতো তাহলে কি হতো, কারেন্ট এদিক দিয়ে চলে যেত, কারণ এদিকে রেজিস্ট্যান্স কম। কথা বুঝতে পারছো? কিন্তু কি দেখা যাচ্ছে, যে যেহেতু ওটা অন হয়নি, তার মানে কি ওকে ক্যাপাসিটর চার্জ করা শুরু করবে। এখন ক্যাপাসিটর চার্জ হয়ে কত হলো, 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট। এই ক্যাপাসিটরের ভোল্টেজটা কোথাকার ভোল্টেজ? এই দেখো, এই ইউজেটির ইমিটার ভোল্টেজ। ইউজেটির কি ভোল্টেজ? ইমিটার ভোল্টেজ স্যার। ক্যাপাসিটর ভোল্টেজটা ইমিটার, এই ইউজেটির ইমিটারের ভোল্টেজ। তাহলে এখন দেখি ক্যাপাসিটর যখনই চার্জ করবে তার মানে কি ক্যাপাসিটর অ্যাক্রস পটেনশিয়াল মানে বাড়বে, বাড়লে ইমিটার ভোল্টেজও বাড়বে। তাহলে ইমিটার ভোল্টেজ 1 2 3 4 5 6 এইভাবে এই ক্যাপাসিটর কি হলো, চার্জ হওয়া শুরু হলো। এখন যদি ক্যাপাসিটর চার্জ হয়ে 6 ভোল্ট হয় তাহলে কি এটা অন হবে? জি স্যার। অন হবে। এই পয়েন্টে কত ভোল্টেজ আছে? এই পয়েন্টে 18। 18। তার মানে এই 18 ভোল্ট দিয়ে এখানে যে ডায়োডটা আছে এই ডায়োডটা কি রিভার্স বায়াস করা। আর এই ইমিটারের ভোল্টেজ আমরা এখন এখান থেকে দিচ্ছি যেটা ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ। এখন ক্যাপাসিটরের ভোল্টেজ হলো 6 চার্জ করে, তাহলে 6 হলে কি এটা অন হবে? না স্যার। না স্যার। অন হবে। এখন এদিকে 18 এদিকে 6, ডায়োড রিভার্স বায়াসড এখনো। তার মানে কি এদিকে অন যদি না হয় এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না, তখন কি কারেন্টকে বাধ্য হয়ে ক্যাপাসিটর দিয়ে যেতে হবে। তার মানে ক্যাপাসিটর এখন আবারও কি করবে, মানে ক্যাপাসিটর চার্জটা চলতেই থাকবে। মানে 6 ছিল, তাহলে 7 8 9 10 11 12 হলো। তাহলে কি এখন 12 হলে কি এটা অন হবে? না স্যার। তাও অন হচ্ছে না। তার না, মানে স্যার। ক্যাপাসিটরকে বাধ্য হয়ে চার্জ করতেই হচ্ছে। 13 14 15 16 17 18 এখন অন হবে? না স্যার। এখনো অন হবে না। তাহলে যখনই 18.7 ক্রস করবে ক্যাপাসিটর তখনই এটা কি হবে, অন হবে। অন হয়ে যাবে ডায়োড। অন হওয়ার সাথে সাথে এই যে এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল এই যে ছোট এই জায়গাটুকুতে, সেই রেজিস্ট্যান্সটা হঠাৎ করে একেবারে তার রেজিস্ট্যান্স কমে 10 ওহম তারপর তার কাছাকাছি চলে আসবে। কথা বুঝলে? তখন এই ক্যাপাসিটর দেখবে যে হ্যাঁ একটা তো পাথ পাওয়া গেল এদিক দিয়ে, সে কি করবে, ক্যাপাসিটরের অ্যাক্রস এখন ভোল্টেজ কিন্তু 18.7। কথা বুঝলে? এটা অন হয়ে গেছে। অন হওয়ার সাথে সাথে ক্যাপাসিটর দেখলে একটা ডিসচার্জ করার পাথ পেয়েছে, তখন এর সাথে সাথে ওই 18.7 ভোল্ট কি করবে, এই পাথ দিয়ে কি করে ফেলবে, ডিসচার্জ করবে। ডিসচার্জ করে ফেলবে। ডিসচার্জ করে তার যে ভ্যালি ভোল্টেজ মনে আছে, ভ্যালি ভোল্টেজে গিয়ে উপস্থিত হবে। তার মানে ক্যাপাসিটর সম্পূর্ণ ডিসচার্জ হয়ে কোথায় চলে গেল, ভ্যালি ভোল্টেজে চলে গেল। আর যখনই ডিসচার্জ হলো, ডিসচার্জ হওয়া মানে কি এক লার্জ কারেন্ট ফ্লো হবে না হবে না এই রাস্তা দিয়ে, এদিক দিয়ে। তাহলে যে কারেন্টটা ফ্লো হলো সেই কারেন্টটা R2 দিয়ে যাবে এবং গ্রাউন্ড হয়ে যাবে। তাহলে R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজ, এই ভোল্টেজটা কখন ডেভেলপ করবে, হবে স্যার। ক্যাপাসিটর চার্জিং এর সময় নাকি ডিসচার্জিং এর সময়? এই ক্যাপাসিটর, এই R2 যে রেজিস্টরটা আছে এক্সটার্নাল, এটা কিন্তু এক্সটার্নাল রেজিস্টর বাইরের। এখন এই এক্সটার্নাল রেজিস্টরে কখন ভোল্টেজ ডেভেলপ করবে, ভোল্টেজ ড্রপ কখন পড়বে, এই ক্যাপাসিটর চার্জিং এর সময় নাকি ডিসচার্জিং এর সময়? ডিসচার্জিং সময় স্যার। অবশ্যই ডিসচার্জিং এর সময়, কারণ যখন এটা অন হবে তখন ক্যাপাসিটর ডিসচার্জ করবে। ক্যাপাসিটর ডিসচার্জ করলে ওই কারেন্ট R2 ভেতর দিয়ে যাবে, ঠিক কি না? জি স্যার।
আর চার্জিং এর সময় কিন্তু এটা বন্ধই ছিল, তাহলে এটা কারেন্ট তো ফ্লোই করবে না এই রাস্তা দিয়ে। কথা বুঝতে পারছো? এখন তাহলে কি হবে, যখনই এটা ভ্যালি ভোল্টেজে চলে গেল তখন ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ কত? যদি আমরা ভ্যালি ভোল্টেজ মনে করি 1 ভোল্ট, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ভ্যালি ভোল্টেজ যদি মনে করি 1 ভোল্ট, তাহলে ক্যাপাসিটর ভোল্টেজ এখন কত হবে? 1 ভোল্ট। 1 ভোল্টটা কোথায় অ্যাপ্লাই করছো? ইমিটারে, ঠিক কিনা? জি স্যার। যখন ইমিটারে অ্যাপ্লাই করছো কারেন্ট একদিক কন্ডাকশন হয়ে পার হয়ে চলে গেছে, এখন কি যখনই ক্যাপাসিটরের ভোল্টেজ 1 ভোল্ট হয়ে যাবে তখনই কি এই কন্ডিশনটা আবার ফিরে আসবে, অর্থাৎ ও এখানে আবার 18 ভোল্ট শো করবে। এখন ওইটা 1 ভোল্ট হওয়ার কারণে সমস্ত কারেন্ট যাওয়া বন্ধ হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? তার মানে এই ডিভাইসটা আবার কি হয়ে যাবে, সাথে সাথে অফ হয়ে যাবে। কি হয়ে যাবে? অফ হবে স্যার। অফ যখনই হবে তখন ক্যাপাসিটর আবার কি শুরু করবে? চার্জ হবে স্যার। আবার চার্জ শুরু হবে, আবার 1 ভোল্ট থেকে শুরু করে আবার 1 2 3 4 18.7 যখনই আসবে তখনই এটা লো হয়ে 1 ভোল্টে চলে আসবে। যখনই 1 ভোল্টে চলে আসবে তখন এই ডিভাইস আবারও অফ হয়ে যাবে। অফ যখনই হবে তখনই ক্যাপাসিটর আবার চার্জ হবে। এই যে প্রসেসটা কি হবে, চলতে থাকবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ভ্যালি ভোল্টেজ থেকে স্টার্ট করছি আমরা, এই যে ক্যাপাসিটর চার্জ হচ্ছে, কি হচ্ছে, চার্জ হচ্ছে, হতে 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 এই যে 10 11 12 13 14 15 16 17 18 যখনই 18.7 সাথে সাথে কি করবে ক্যাপাসিটর? ডিসচার্জ হবে স্যার। এই যে ডিসচার্জ শুরু হয়ে গেল। কথা বুঝতে পারছো? ডিসচার্জ করবে, ডিসচার্জ করে যখনই ভ্যালিতে আসবে তখন কি হবে, জি স্যার। এই ডিভাইস অফ। যখনই অফ হয়ে গেল তখন ক্যাপাসিটর আবার কি করবে, চার্জ করবে। অন হয়ে যায়। চার্জ করে যখনই 18.7 ক্রস করবে সাথে সাথে কি ডিসচার্জ, কারণ এটা শর্ট হয়ে গেছে, মানে শর্টের Discharge কাছাকাছি হয়ে চলে গেছে, তার ফলে ক্যাপাসিটর এই রাস্তা দিয়ে ডিসচার্জ করে ফেলবে। কথা বোঝা যাচ্ছে না যাচ্ছে না? জি স্যার। এখন এই যে R2 অ্যাক্রসেস ভোল্টেজ, এই ভোল্টেজটা আমাদেরকে মেজার করতে হবে। এই ভোল্টেজটা কি হবে? তাহলে R2 অ্যাক্রসেস ভোল্টেজটা কখন ডেভেলপ করবে, চার্জিং এর সময় নাকি ডিসচার্জিং এর সময়? যখন ডিসচার্জিং এর সময়। তাহলে আমরা এখান থেকে ডিসচার্জিং এর যে ওয়েভফর্ম সেটা দেখতে পাচ্ছ, এই যে এরকম না? ডিসচার্জিং কারেন্টটা কোনটা? এই যে এটা ডিসচার্জিং, যে ভোল্টেজটা যেভাবে জি, স্যার। ডিসচার্জ হচ্ছে, এটা কি না? জি। এইটা। জি স্যার। এখন যদি এই এই কারেন্টটা, এই করসপন্ডিং যে কারেন্টটা, এই কারেন্টটা যদি R2 দিয়ে যায়, কোন কারেন্ট এটা যদি ইন্ডাক্টর দিয়ে যায়, তাহলে তার শেপ পরিবর্তন হয় না, হয় না? পাওয়ার ইলেকট্রনিক্সে দেখানো হয়েছে, হয় স্যার। শেপ পরিবর্তন হয়ে যায়, তাই না? ভোল্টেজের শেপ পরিবর্তন হয়ে যায়। যদি ক্যাপাসিটর দিয়ে যায় তো শেপ পরিবর্তন হয় কি হয় না? অবশ্যই শেপ পরিবর্তন হয়, হয়। কারণ ইন্ডাক্টর আর ক্যাপাসিটর এটা পরিবর্তন করে ফেলে। কিন্তু যদি রেজিস্টরের ভেতর দিয়ে যায় কোনো কারেন্ট, তাহলে ওই কারেন্টের শেপ আর রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজের শেপ এটা কি চেঞ্জ হবে? যদি কোনো কারেন্ট রেজিস্টরের ভিতর দিয়ে যায়, মনে করো একটা কারেন্ট, এরকম একটা রেজিস্টর আছে, হ্যাঁ, এদিকে একটা কারেন্ট যাচ্ছে আই, হ্যাঁ, আর এটা হলো আর, ঠিক আছে? এখন এই কারেন্টের মনে করো ওয়েভ শেপটা এমন, এই কারেন্ট যেটা যাচ্ছে রেজিস্টরের ভিতর দিয়ে, এটার ওয়েভ শেপটা মনে করো এমন, মনে করো এমন, ঠিক আছে? তাহলে এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ যেটা ড্রপ করবে সেটা কি, আই আর। এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ কি হবে, ভি ইকুয়াল আই আর। IR মানে আই যা হবে আর এর সাথে আর, যে আর কি, আর কি কনস্ট্যান্ট টার্ম। এবং এই রেজিস্ট্যান্স কি করে, না লিডিং করে না ল্যাগিং করে, কিছুই করে না, করে কি, না স্যার। করে না। তাহলে এই আই এর যা শেপ হবে, আই আর এর শেপ কি হবে, একই রকম হবে কি হবে না? একই হবে স্যার। একই রকম হবে হবে। স্যার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটর ডিসচার্জ করলে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, ওই কারেন্টটা আর ওই কারেন্টটা যখন R2 এর ভেতর দিয়ে যাচ্ছে তখন এর অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে, এই কারেন্টের ভোল্টেজের মধ্যে কোনো শেপ পরিবর্তন হবে? না স্যার। না। কোনো পরিবর্তন হবে না। তার মানে যদি এইটা এইটা যদি ডিসচার্জের কারেন্ট হয় বা এটা যদি ডিসচার্জের ইয়ে হয়, তাহলে এই R2 এর অ্যাক্রসে ভোল্টেজ কতটুকু কেমন শেপ হবে? কারণ R2 এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে শুধু ক্যাপাসিটরের ডিসচার্জিং এর সময়, ঠিক কি না? জি স্যার। তার মানে R2 এর অ্যাক্রসে ভোল্টেজ ডেভেলপ করবে শুধু এই যে এখান থেকে এতটুকুই, এই যে আমি যেটা দেখালাম, এই ডিসচার্জিংটা ছিল এতটুকুই, ঠিক আছে? এই যে এরকম এরকম, এইটা হলো ডিসচার্জিং। তাহলে এটা হলো কি, ওই ডিসচার্জিং কারেন্ট যেটা, সেটা। কথা বোঝা যাচ্ছে? তাহলে এইটা যখন R2 এর ভেতর দিয়ে যাবে তখন কি হবে, এইরকমই শেপ চলে আসবে, VR2 কারেন্ট সেম, ঠিক কি না? এই তাহলে R2 এর স্যার। অ্যাক্রসে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা পালস কি হচ্ছে, পাওয়া যাচ্ছে না যাচ্ছে না? পরের সাইকেলের জন্য এই যে আরেকটা পাওয়া গেছে, পরের সাইকেলের জন্য আরেকটা পাওয়া গেছে। এখন এই পালসটা ধরে নিয়ে যদি আমরা থাইরিস্টরের গেটে দেই, তাহলে কি হবে, থাইরিস্টরটা অন হবে না হবে না? কথা বলছে না কেন?
স্যার বুঝি নাই স্যার, আবার বলুন। তাহলে এখান থেকে এই যে ভি আর টুর অ্যাক্রোসের যে ভোল্টেজটা, ভি আর টুর অ্যাক্রোসের যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা চেহারা কেমন এই দেখতে পাচ্ছ, একটা করে আছে পালস, আবার একটা করে জি আছে, স্যার। একটা করে আছে, এরকম না? জি স্যার। তাহলে এটাকে বলা হয় একটা একটা পালস বলা যেতে পারে, এটাও এক ধরনের পালস, বা এটা একটা ট্রিগারিং সিগন্যাল বলা যেতে পারে। এখন এই সিগন্যালটাকে ধরে নিয়ে যদি ওই যে এসসিআর আছে না, এসসিআর এর গেটে যদি লাগাই দেই, তাহলে এসসিআরটা অন হবে না হবে না? কথাটা মনে হয় আরেকবার বোঝনি। বুঝি নাই স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। এটা কি থাইরিস্টর কিনা? জি স্যার। থাইরিস্টর। তাহলে থাইরিস্টর অ্যানোডে দিলাম পজিটিভ, ক্যাথোডে দিলাম নেগেটিভ, আর এই আটটোর Negative. অ্যাক্রোসে যে ভোল্টেজটা এটা নিয়ে এসে এটার গেটে লাগালাম। কথা কি বোঝা গেল? তাহলে আটটোর অ্যাক্রোসে ভোল্টেজ কেমন, ভোল্টেজের শেপ কেমন, এই যে একটা করে করে পালস দেখা যাচ্ছে, ট্রিগারিং সিগন্যাল, এই যে এখানে একটু আছে, কিছু সময় পর আরেকটা আসছে, কিছু সময় পর আরেকটা আসছে। কথা বোঝা গেল? তাহলে এই আটটোর অ্যাক্রোসে যে ভোল্টেজ এটা নিয়ে এসে এই থাইরিস্টরের গেটে লাগাই দিছি। কোথায়? জি স্যার, হবে স্যার। এখন যখনই এই ট্রিগারিং পালসটা আসবে তখনই থাইরিস্টর কি হবে, অন হবে না হবে না? অন হবে, হবে অন স্যার। হবে। তাহলে এই ট্রিগারিং পালস কিভাবে জেনারেট করতে হয় সেটাই তোমাদেরকে দেখালাম ইউজেটি দিয়ে। কথা বোঝা গেল? এখন আমরা জানি যে ট্রিগারিং পালস যেটা আমরা জেনারেট করি এটার যে অ্যাঙ্গেল, সে অ্যাঙ্গেল পরিবর্তন করা যায়, যায় না যায় না? তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফায়ার করব, কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এটাও তো আমাদেরকে করতে হবে, তাই না? জি স্যার। তোমরা তো ল্যাবে দেখছো যে এটা 30 ডিগ্রি হচ্ছে, কখন 20 ডিগ্রি হচ্ছে, কখন 90 ডিগ্রি হচ্ছে। 60 ডিগ্রিতে করে। হ্যাঁ, তাহলে এখন এই অ্যাঙ্গেলটা কি আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি কিনা? এই যে ট্রিগারিং সিগন্যাল তো জেনারেট করতে পারলাম আর2 অ্যাক্রোস থেকে, কিন্তু অ্যাঙ্গেলটা পরিবর্তন করতে পারি কিনা এটা আমাদেরকে দেখতে হবে। কথা বোঝা যাচ্ছে? তাহলে এখন এখানে কত ভোল্টেজ দিচ্ছি আমরা এই এই জায়গাটায়? ভিভিবি 30 ভোল্টেজ। 30 ভোল্ট। 30 ভোল্টেজ। এখন যদি এই 30 ভোল্টেজ না দিয়ে এখানে 10 ভোল্ট দিতাম, কত ভোল্ট? 10 ভোল্ট। ভিভিবি 10 ভোল্ট। তাহলে ভিভিবি যদি 10 ভোল্ট হয় তাহলে এখানে কি আর 18 ভোল্ট হবে? না স্যার। এখানে যদি ইটাকে আমরা 60% ধরি তাহলে এখানে কত ভোল্ট হবে? এটা ইন্ট্রিনসিক স্ট্যান্ড আপ রেশিও, এটা হচ্ছে 0.6, 60%, তাই না? আর আমরা জানি যে এখানে যে ভি আর ওয়ান এর অ্যাক্রোসে যে ভোল্টেজটা ড্রপ হবে আর ওয়ান প্রাইম, এটা কি, এটা ইকুয়াল ইটা ইন্টু ভিভিবি, ইটা ইন্টু কি ভিভিবি। ভিভিবি কত দিচ্ছে এখানে? 10 ভোল্ট, আর এটা কত? 10 0.6, তাহলে এখানে কত ভোল্টেজ হবে? তোমাদের তো অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে। 6 ভোল্ট স্যার। হ্যাঁ 6 ভোল্ট। হ্যাঁ 6 ভোল্ট তো আমি লিখেই ফেলছি অলরেডি এখানে। তাহলে এখানে আগে ছিল কত ভোল্ট? 18, এখন কত আসলো? 6। তাহলে কত ভোল্টেজের পরে গিয়ে এই ক্যাপাসিটর চার্জ হতে হতে কত ভোল্টেজের পরে গিয়ে এটা অন হবে এখন? 6 ভোল্ট স্যার। 6.6 স্যার, বা 6.0 6.7। তাহলে পিক ভোল্টেজ কত হবে? 7 স্যার। 6.7, 6.7। 7 আর এটা কত ছিল এখন? 18.7। এখনকার পিক কত? 18.7 এর পরে যে অন হয়েছে 18.7 এটা ডিসটেন্স। আর এখন হবে কি, আমরা যদি মনে করি যে 10 ভোল্টেজটা হলো এই 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 পয়েন্টটা, অর্থাৎ এই পয়েন্টটা 10 ভোল্ট, তখন কি হবে? ক্যাপাসিটর এই যে চার্জ করা শুরু করলো, তাই না? চার্জ করতে কত কত ভোল্টেজ উঠবে? 6.7 6.7। এইখানে এসে এখন কি অন হয়ে গেছে, তার মানে কি ডিসচার্জ হয়ে যাবে না যাবে না? যাবে স্যার। বাস ডিসচার্জ হয়ে গেল। তাহলে এখান থেকে এই পর্যন্ত আসলো, তারপরে কি পরের সাইকেলটা কি হবে? এই আবার উঠবে, চার্জ হবে। আবার এখানে পড়বে, তারপরে কি আবার উঠবে, স্যার আবার চার্জ এখানে হবে, পড়বে। আবার ডিসচার্জ হবে স্যার। এই যে এমন হচ্ছে। তাহলে এখন যদি আমরা এই আর2 অ্যাক্রোসে ভোল্টেজ পেতে চাই তাহলে কি হবে? ডিসচার্জিং সময়টুকু, ডিসচার্জিং কতটুকু ছিল? এই এখান থেকে এতটুকু, ঠিক না? জি তাহলে স্যার। এখন যদি পালস বলি তাহলে পালসটা কোথায় হবে? যদি আমরা সোজা দাগ দিই তাহলে পালসটা কোথায় আসছে? এই যে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, ঠিক কিনা? তাহলে আগে ছিল পালসটা এখানে, এখন কোথায়? আরো আগে কিনা? পালসটা আগে জি আসছে স্যার। কিনা? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে এটা অবশ্যই 30 ডিগ্রিতে চলে এসছে, ঠিক কিনা? জি স্যার। তাহলে আমরা এই পালসটাকে এদিক ওদিক মুভ করাতে পারছি। তাহলে কি দিয়ে মুভ করাতে পারছি? এই যে ভিভিবি যে ভোল্টেজটা, এই ভোল্টেজটাকে ভ্যারি করে, কি করে ভোল্টেজ তো বেরি করেছে। ভ্যারি করে। দেখো এখন যদি এখানে এই ভিভিবি কনস্ট্যান্ট ভোল্টেজ না দিয়ে ভেরিয়েবল ভোল্টেজ লাগাই দেই এবং এই ভোল্টেজটা যদি কমবাড়া করি, তাহলে কি এই 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 যে পালস যেটা জেনারেট করছে সেটা কি এদিক ওদিক মুভ করবে না করবে না? করবে স্যার। করবে স্যার। এটাও তোমাদেরকে ল্যাবে আমি দেখাবো, ঠিক আছে?
এটাও তোমাদেরকে ল্যাবে দেখাবো যে আমাদের সফটওয়্যার, এই সফটওয়্যারটা থাকার কারণে বেশ ভালো হয়েছে, বেশ অনেক কিছু দেখাতে পারছি। কথা বুঝলে? এটা যেহেতু আমাদের পুট ডিভাইসটা নাই আমাদের ল্যাবে, যার ফলে ওটা কখনো দেখানো হয়নি, তবে এইবার দেখানো সম্ভব। কথা বুঝলে? এটা তোমাদেরকে দেখাবো আমি যে কিভাবে এই ডিসি ভোল্টেজটা আমরা ভ্যারি করার সাথে সাথে এই 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 যে ট্রিগারিং সিগন্যাল যেটা এখান থেকে জেনারেট করলাম আমরা, এই ট্রিগারিং সিগন্যালটা এদিক ওদিক মুভ করছে। কথা বোঝা যাচ্ছে? এই আসে নাই, কি বলে ওটা, ফোকগুলো আসে নাই? জি স্যার, আসছি তো স্যার। ও তুমি কি বুঝতে পারছো কিছু? স্যার আমি কয়েকটা ক্লাস মিস করছিলাম তো স্যার, মানে মিস করছিলাম বলতে স্যার আমার কারেন্ট চলে গেছিল একদিন হঠাৎ করে, এরপর থেকে তো স্যার আসলে কন্টিনিউ তো করতে ঠিক আছে, পারছি না। কারেন্ট চলে গেছিল তো এটা তো ভিডিও রেকর্ড দিছে, এটা দেখোনি কেন? স্যার আমি ছিল অন্য অন্য স্যারের ল্যাব রিপোর্ট স্যার আছে তো, ওগুলা স্যার সবকিছু জমে গেছে স্যার একসাথে। আমি স্যার এই যে ভিডিও গুলো একটু দেখি বোঝার স্যার। চেষ্টা করবা, ঠিক আছে? এগুলো না বুঝলে তো ঝামেলা হয়ে যাবে, কারণ পরীক্ষা কিন্তু টেকনিক্যাল কোশ্চেন হবে। আচ্ছা, তোমাদের কোর্স যদি আজকে আমি শেষ করে দিতে পারি, যেদিন পাওয়ার ইলেকট্রনিক্স কবে আছে, যেদিনই পরীক্ষা হোক, পাওয়ার ইলেকট্রনিক্স এর আগের যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা শেষ করে ওই দিন রাতেই, আগের যে পরীক্ষাটা হবে ওই দিন রাতেই তোমাদের একটা রিভিউ ক্লাস নিয়ে হবে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ নেওয়া হবে, এবং ওইখানেই তোমাদেরকে কোশ্চিন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করা হবে। কথা বোঝা যাচ্ছে কি? জি স্যার। কোশ্চিন প্যাটার্ন, কোশ্চিনটা কোন প্যাটার্নের হতে পারে, এই মানে প্রত্যেকটা টপিকসের উপরে কেমন ধরনের কোশ্চিন প্যাটার্ন হতে পারে, এটা নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে? যেহেতু তোমাদের মনে থাকবে না, এই কারণে পরীক্ষার ওই আগের পরীক্ষাটা, পাওয়ার ইলেকট্রনিক্স যে আগের পরীক্ষাটা, ওই পরীক্ষাটা যেদিন শেষ হবে সেদিন রাতে এটা নিয়ে হবে। কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউজেটি কি, ইউজেটির কনস্ট্রাকশন কি, ইউজেটির অপারেশন কি, ক্যারেক্টারিস্টিক্স কি, এটা আমরা দেখলাম, এবং সাথে সাথে একটা ইউজেটি দিয়ে ট্রিগারিং সিগন্যাল জেনারেট করা যায়, এটাও আমরা দেখলাম, ঠিক কি না? আর জি, শুধু তাই না, এই জি, স্যার। ট্রিগারিং সিগন্যালটাকে, অ্যাঙ্গেলটাকে আমরা ভ্যারি করাতে পারি, পারি না? পারি না? পারি স্যার। পারি স্যার। কোন ভোল্টেজ দিয়ে এটা ভ্যারি করা যায়? ভিভিভি। ওই স্যার, ভিভিবি যে VVB ভোল্টেজটা আছে, এটা যদি ভেরিয়েবল করি এবং এই ভেরিয়েবলটা যদি এদিক ওদিক কমাই, তাহলে তোমাদের ল্যাবে যেটা আছে আমাদের, সেটা যদিও ইউজেটি দিয়ে করা না, কিন্তু ওই ল্যাবে যে একটা নব আছে, ওই নবে ওখানে একটা ডিসি ভোল্টেজ দেওয়া থাকে। কথা বলতে, ওই ডিসি ভোল্টেজটা যদি কমা বাড়া করে তাহলে অ্যাঙ্গেল চেঞ্জ হয়, সেম এইরকমই। কথা বোঝা যাচ্ছে? আর তোমাদের যে ল্যাবটা করছো সফটওয়্যারে, ওইখানেও তো সম্ভবত এরকম ডিসি ভোল্টেজ ছিল নাকি? ওই ডিসি ভোল্টেজটাকে ভ্যারি করে অ্যাঙ্গেল ভ্যারি করোনি, না কি করে করছো অ্যাঙ্গেল ভ্যারি তোমাদের ল্যাবে? মানে এখনকার যে ল্যাব সফটওয়্যারে যেটা করছো, অ্যাঙ্গেল ভ্যারি করছো কিভাবে? স্যার আমরা স্যার কমান্ড ডিতে আলফা মানটা চেঞ্জ করে করে এটা বের করছি স্যার। বুঝলাম, তো এখানে আলফার ভ্যালুটা ভ্যারি করছো কিভাবে এটাই বলছি। কোন ডিসি সোর্স ছিল, ওইটার নবটা ঘুরায় করছো, ওইটাকে ভ্যারি করে করছো ডিসি ভোল্টেজ? পাঁচ দিন এটা স্যার ইউজ করে স্যার। মানে পালস জেনারেটর ইউজ করে ওইটা ডিলে টাইমটা কমাবার করছো মনে হয়। জি স্যার। মানে এটা ধরো যে ডিলে টাইম একটু কমাবার করলে তোমার পালস এদিক ওদিক মুভ করবে, ওই অ্যাঙ্গেল দিয়ে করছো? জি স্যার, ওই অ্যাঙ্গেল চেঞ্জ করছে, ওটা আমরা চেঞ্জ করছি স্যার মানগুলো। হ্যাঁ, বারবার চেঞ্জ করতে হয়েছে না? তবে আমি তোমাদেরকে সফটওয়্যারে দেখাবো এটা, এই যে একটা ডিসি ভোল্টেজ সোর্স থাকবে, ভেরিয়েবল ডিসি সোর্স। এই ডিসি সোর্সটাকে যদি আমরা ভোল্টেজ কমাবাড়া করে, সাথে সাথে অ্যাঙ্গেলও চেঞ্জ হয়ে যাচ্ছে। একবারে আমাদের ল্যাবের যে ইনভারনমেন্ট সেটাও তোমাদেরকে এখান থেকে দেখানো যাবে এটা দিয়ে। ঠিক আছে? তাহলে এই মোটামুটি আমাদের আর লাগবে না এখানে। তাহলে এটা ছিল আমাদের ইউজেটি। এখন আমরা চলে আসি 403 আমাদের যে ফার্স্ট সেগমেন্টের আর কয়েকটা টপিক আছে, ছোট ছোট টপিক, এই টপিকগুলো আমরা একটু দেখে নেবো, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। তাহলে পাওয়ার সেমিকন্ডাক্টর ডায়োড সম্পর্কে আগেই তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছিল, কারণ ডায়োড দিয়েই আমরা আমাদের দ্বিতীয় যে সেগমেন্টটা, সেই সেগমেন্টটা শেষ করছি। এখানে কি ছিল? আনকন্ট্রোলড রেকটিফায়ার, তাই না? ডায়োড দিয়ে আমরা আনকন্ট্রোলড রেকটিফায়ার করছি। ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স মোটামুটি আমরা জানি, নরমাল যে ডায়োড গুলো। এখন আমরা যে পাওয়ার ডায়োডের কথা বলছি, তার মানে কি, এটার কারেন্ট হ্যান্ডলিং ক্যাপাসিটি হবে অনেক বেশি। হ্যাঁ, এদের যে রেটিং হবে, সেই রেটিংটা হবে অনেক বেশি। দেখা যাচ্ছে এই যে দেখো এখানে যে ডায়োড গুলো দেওয়া আছে এখানে, তাহলে আমরা কয়েক ধরনের ডায়োড দেখি। দেখো, জেনারেল পারপাস ডায়োড, ফাস্ট রিকভারি ডায়োড, আরেকটা আছে স্কটকি ডায়োড। ফাস্ট রিকভারি ডায়োড বলতে এখানে যেটা বোঝাচ্ছি আমরা, সেটা হচ্ছে যে আমরা জানি যে ডায়োড হলো একটা পিএন জাংশন। কি এটা? ডায়োড হলো একটা পিএন জাংশন। তো প্রত্যেকটা পিএন জাংশন এই যে পি আর এন, তাই না?
প্রত্যেকটা পি এন আমরা জানি যে পি এর মধ্যে কি আছে, এটা যদি পি থাকে, এটা যদি এন হয়, তাহলে নাম্বার অফ হোলস অনেক বেশি পি এর মধ্যে, আর এন এর মধ্যে কি আছে, নাম্বার অফ ইলেকট্রনস অনেক বেশি। যেহেতু হোল এটাও ক্যারিয়ার, আবার ইলেকট্রন এটাও কি, এটাও ক্যারিয়ার, তাই না? তার মানে আর মাঝখানে কি থাকে, একটা ডিপ্লেশন লেয়ার থাকে যদি পি এন আমরা করি। ডিপ্লেশন মানে হলো কি, ডিপ্লেটেড মানে শূন্য হয়ে যাওয়া, ওই জায়গায় কোনো ক্যারিয়ার নেই। মাঝখানে ডিপ্লেটেড এরিয়া যেটা, এটা কিন্তু কোনো ক্যারিয়ার নেই। ক্যারিয়ার না থাকে মানে কি, মানে কোনো ইলেকট্রন নেই, ফ্রি ইলেকট্রন নেই, ফ্রি হোলও নেই। তাহলে ওই জায়গাটাকে ইনসুলেটর হিসেবে বিবেচনা করা যায়। কি হিসাবে? মাঝখানের অংশটুকুকে ইনসুলেটর হিসেবে বিবেচনা করা যায়। আর এদিকে পরের যে অংশটুকু এন এন, এটা কি নাম্বার অফ ইলেকট্রনস অনেক বেশি, তার মানে এটা কন্ডাক্টর হিসেবে বিবেচনা করা যেতে পারে। এদিকে নাম্বার অফ হোলস অনেক বেশি, তাহলে এটাও কন্ডাক্টর হিসেবে বিবেচনা করা যেতে পারে। তাহলে এইটাও বিবেচনা করছি আমরা। তাহলে এইদিকেও কন্ডাক্টিং প্লেট, এদিকেও কন্ডাক্টিং প্লেট, মাঝখানে ইনসুলেটর। এটা কিসের ক্যারেক্টারিস্টিক্স? এগুলো না পারলে কিন্তু হবে না। তোমরা সমান্তরাল ধারক নাম শুনছো নাকি? সমান্তরাল ধারক বাংলায় বললাম। জি স্যার। তোমরা ইন্টারমিডিয়েট পড়াও না কেউ? প্রাইভেট টিউশনে করাও না কেউ? না, তোমাদের কিন্তু কোনো কাজ হবে না। ক্যাপাসিটর নাম শোনেন তোমরা? স্যার শুনছি জি তো স্যার, স্যার। প্যারালাল ক্যাপাসিটর। প্যারালাল প্লেট ক্যাপাসিটর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পিএন জাংশনের ক্যারেক্টারিস্টিক্সটা অনেক, এই জাংশনের যে ক্যারেক্টারিস্টিক্স, এটা অনেকটা ক্যাপাসিটিভ, মানে একটা ক্যাপাসিটিভ আচরণ করে এটা। কথা বুঝলে? কেননা এদিকে পি, এদিকে এন, মাঝখানে ওই যে ডিপ্লেটেড এরিয়া মানে ইনসুলেটর, দুই দিকে প্লেট, মাঝখানে ইনসুলেটর, এটা কি ক্যাপাসিটর। তার মানে প্রত্যেকটা জাংশনে ক্যাপাসিটেন্স ডেভেলপ করে। এখানে তোমাদের যে ম্যাটেরিয়াল গুলো দেওয়া হয়েছে, সেই ম্যাটেরিয়ালে তোমরা দেখবা যে ওইখানে পিএন জাংশনের একটা ভিডিও আছে। তোমরা কি কখনো দেখছো খুলে যে ম্যাটেরিয়াল গুলো দেওয়া হয়েছে, সেই ম্যাটেরিয়াল গুলো? দেখো নাই? আচ্ছা, তো একবার দেখছিলাম। আচ্ছা, ভেরি গুড, যে একবার দেখছো, তাই না? তাহলে ওইখানে আমরা ওইখান থেকে আমরা ক্যাপাসিটেন্সের যে ইয়েটা, সেটা আমরা দেখতে পারি যে ওখানে ক্যাপাসিটেন্স ডেভেলপ করে। এখন ক্যাপাসিটেন্স যদি জাংশনে থাকে তাহলে কি হবে? আমরা জানি যে এই যে ডায়োডটাকে আমরা কি হিসেবে ব্যবহার করি? সুইচ। ডায়োডটা কি হিসেবে ব্যবহার করি এখানে? সুইচ। সুইচ। রেকটিফাই হিসেবে তো ব্যবহার করি, ও তো ঠিক আছে, কিন্তু এটা রেকটিফাই হিসেবে ব্যবহার করতে এইটার মূল কাজটা কি? সুইচিং, অর্থাৎ এটা অন হবে আবার অফ হবে। এখন এটা স্পিড আমরা বাড়াতে চাচ্ছি, তাহলে কত স্পিডে একবার অন অফ ডাটাকে অন করলাম, অফ করলাম, অন করলাম, অফ করলাম, কত স্পিডে এটাকে অন অফ করা যায়? তার মানে কি, ভেতরে ক্যাপাসিটেন্স থাকার কারণে আমরা দেখি কি যে এটার স্পিডটা লিমিটেড হয়ে যায়। কি হয়ে যায়? হাই স্পিডে এটাকে আমরা কি করতে পারি না, চালাতে পারি না। কেন? ভেতরে ক্যাপাসিটেন্স আছে। একবার অন আরেকবার অফ বারবার এটা করা যাবে না, কারণ অন করলে কারেন্ট ফ্লো হয়, যখনই সাথে সাথে অফ করে দিবে ওই কারেন্টটা মানে সাথে সাথে বন্ধ হয়ে যেতে পারে না। কার জন্য? ক্যাপাসিটেন্সের জন্য। কথা বোঝা যাচ্ছে? এইটাকেই বলা হয় রিকভারি। অর্থাৎ এই মনে করো একবার অন করে তুমি সাথে সাথে অফ করলে, অফ করার সাথে সাথে কারেন্ট অফ হয়ে যায় না, কিছুক্ষণ সময় নেয়। এটাকে বলা হয় রিকভারি টাইম। কি বলে? রিকভারি টাইম। যদি রিকভারি টাইম খুব ফাস্ট হয় তাহলে এটা দিয়ে হাই স্পিড মানে তৈরি করা যেতে পারে, হাই স্পিড সুইচ তৈরি করা যেতে পারে। এই কারণে বলা হচ্ছে ফাস্ট রিকভারি টাইম, মানে এটা রিকভারিটা খুব দ্রুত হবে, যার ফলে এটা দিয়ে আমরা হাই স্পিড ব্যবহার করতে পারবো। আরেকটা আছে স্কটকি ডায়োড। তাহলে এটা কি, বা শকলি ডায়োড বলে, এটা কি স্কটকি ডায়োড। এটা কি যে এটার কোনো ক্যাপাসিটেন্স, এটার কোনো ক্যাপাসিটেন্স ডেভেলপই করে না। কারণ স্কটকি ডায়োডের কনস্ট্রাকশন হলো একটা কন্ডাক্টর, আরেকটা তোমার একটা কন্ডাক্টর, আরেকটা সেমিকন্ডাক্টর, এই দুটা এক জায়গায় করে এই ডায়োডটা তৈরি করতে হয়, যার ফলে এই মাঝখানে কোনো ক্যাপাসিটেন্স ডেভেলপই করে না, যার ফলে এটা দিয়ে হাই স্পিড আমরা ইয়ে করতে পারি, কি বলে, সুইচিং করা যেতে পারে। তাহলে তিন ধরনের ডায়োড দেখলাম। এবং এই যে ডায়োডগুলো, এই যে দেখো পাওয়ার ডায়োড, এখানে যে ছবিগুলো দেওয়া আছে এগুলো সবই পাওয়ার ডায়োড। কোনটা রেটিং দেখো 1000 ভোল্টের রেটিং, 300 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট ফ্লো করাতে পারে, 50 ভোল্ট হতে পারে, 50 ভোল্ট থেকে 5 কিলো ভোল্ট পর্যন্ত এটা নিতে পারে। এই কারণে আমরা বলছি যে এগুলো পাওয়ার ডায়োড। তো পাওয়ার ডায়োড সম্পর্কে একটা মোটামুটি ধারণা দিলাম তোমাদেরকে এখানে। তাহলে এটা ছিল পাওয়ার ডায়োড। এখন আমরা চলে যাবো পাওয়ার ট্রানজিস্টর। এটা আছে 432 পেজে। পাওয়ার ট্রানজিস্টর একটু আমরা দেখি এখানে, ঠিক আছে? তাহলে পাওয়ার ট্রানজিস্টর আমরা জানি যে আমাদের ট্রানজিস্টর দুই ধরনের আছে। একটা হচ্ছে বিজেটি বা জাংশন ট্রানজিস্টর, বিজেটি। আরেকটা কি এফইটি। এফইটি মানে কি? ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, ফেট। তার তোমরা তো ফেট সম্পর্কে খুব ভালো করে পড়ার কথা, ভিএলএসআই পড়ছো না?
বিজেটি কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, আমরা জানি যে একটা হচ্ছে এনপিএন আর একটা কি পিএনপি ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর। এখন আমাকে বলো যে একটা ট্রানজিস্টরকে যদি অন করতে চাই তাহলে কয়টা কন্ডিশন ফুলফিল করতে হয়? দুইটা স্যার। দুইটা। একটা কি আমরা জানি ট্রানজিস্টরের টার্মিনাল তিনটা, এর হচ্ছে ইমিটার, বেজ, কালেক্টর, তাই না? তাহলে কালেক্টর টু ইমিটার পজিটিভ ভোল্টেজ দিতে হবে আর বেজে পজিটিভ ভোল্টেজ দিতে হবে যদি ট্রানজিস্টরটা এনপিএন ট্রানজিস্টর হয়। কথা বুঝলে? তাহলে যদি কোনো ডিভাইসের টার্মিনাল তিনটা থাকে, কয়টা থাকে? তিনটা। তিনটা থাকে, তাহলে বুঝতে হবে যে এটা অন করতে হলে দুইটা কন্ডিশন ব্যবহার করতে হবে। কয়টা কন্ডিশন? দুইটা। আর যদি কোনো ডিভাইসের টার্মিনাল দুইটা থাকে, মনে করো ডায়োড, এর কন্ডিশন কয়টা অন হওয়ার জন্য? একটা, এখান তার টার্মিনাল আছেই দুইটা, দুইটাতে যে কোনো একটা সাপেক্ষে আরেকটাতে ভোল্টেজ দিলে এটা অন হয়ে যাওয়ার কথা। কথা বুঝলে? কিন্তু টার্মিনাল যদি তিনটা থাকে তাহলে বুঝতে হবে যে যে কোনো দুইটাতে একটা ভোল্টেজ দিতে হবে, অপর আরেকটা টার্মিনালে আরেকটা কিছু করতে হবে। কথা বুঝলে? এই কারণে সবসময় ওখানে দুইটা কন্ডিশন থাকবে। তাহলে এই যে ট্রানজিস্টর যেটা, তাহলে পাওয়ার ট্রানজিস্টর কি বোঝাই যাচ্ছে যে এটা কারেন্ট হ্যান্ডলিং ক্যাপাসিটি, এর ভোল্টেজ রেটিং অনেক বেশি থাকবে। এই কারণে আমরা বলছি যেটা পাওয়ার ট্রানজিস্টর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বায়োপোলার জাংশন ট্রানজিস্টর, এই যে বিজেটি, এটা কত লেয়ারের ডিভাইস? বিজেটি আমরা জানি ট্রানজিস্টর কত লেয়ারের ডিভাইস হয়? পিএনপি এনপিএন, তার মানে একটা পি থাকবে, একটা এন থাকবে, একটা পি থাকবে। তাহলে কত লেয়ার হলো এটা? 3 লেয়ার। জাংশন কয়টা থাকবে? জাংশন কয়টা? দুইটা স্যার। দুইটা জাংশন থাকবে। আমরা জানি যে আবার প্রত্যেকটা জাংশনে ক্যাপাসিট্যান্স ডেভেলপ করে না করে না? একটু আগে বলছি ডেভেলপ করে স্যার। ডেভেলপ করে। এই ক্যাপাসিট্যান্স ডেভেলপ করার কারণে স্পিড আমাদের লিমিটেড হয়ে যায়। অর্থাৎ ট্রানজিস্টরকে যে আমরা অন অফ করাচ্ছি, এখন মনে করো ট্রানজিস্টর অন করলাম, অন করার সাথে সাথে যে কালেক্টর কারেন্ট ফ্লো হবে তা না, বরং একটু ডিলে হয়ে কারেন্ট ফ্লো হয়। কারণটা কি? ক্যাপাসিটেন্স, জাংশনের যে ক্যাপাসিটেন্স, সেই ক্যাপাসিটেন্স। কথা বুঝলে? এই ক্যাপাসিটেন্সের কারণে আমরা আসলে এটা হাই স্পিডে চালাতে পারি না। এই কারণে মূলত স্পিডটা ভ্যারি করে। কথা বোঝা যাচ্ছে? এই কারণে স্পিডটা ভ্যারি করে। তাহলে আমরা জানি যে এনপিএন ট্রানজিস্টরের লেয়ার দেখলাম, ট্রানজিস্টরের সিম্বল দেখলাম, এটা আমরা জানি অলরেডি। এইগুলো আমার মনে হয় ইয়ে না করলেও চলবে। আমরা জাস্ট সুইচিংটা একটু দেখিনি। এই যে সুইচিং ক্যারেক্টারিস্টিক্সটা কোথায় আছে? এই যে দেখো সুইচিং ক্যারেক্টারিস্টিক্স, এখানে আমরা দেখতে পাচ্ছি সুইচিং ক্যারেক্টারিস্টিক্স। এই যে যেটা বলছিলাম, আমরা জানি বেজে ভোল্টেজ, পজিটিভ ভোল্টেজ দিলে এটা কি অন হয়ে যাওয়ার কথা। তাহলে বেজে একটা পজিটিভ ভোল্টেজ দিলাম, এই যে বেস কারেন্ট সাথে সাথে ফ্লো হলো, কিন্তু কালেক্টর কারেন্ট কি হলো? সাথে সাথে ফ্লো না হয়ে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরে, এবং স্ট্রেট না হয়ে লিনিয়ার উপরের দিকে উঠছে আস্তে আস্তে। এটার কারণ কি? ক্যাপাসিটেন্স। কারণ কি? ক্যাপাসিটেন্স। কথা বুঝতে পারছো? তাহলে এই সুইচিং ক্যারেক্টারিস্টিক্সটা একটু দেখবা তোমরা। তাহলে এটা ছিল আমাদের পাওয়ার ট্রানজিস্টর। এখন আসি আমরা মসফেট। পাওয়ার মসফেট, এটা তোমাদের সিলেবাসে আছে। আমরা পাওয়ার মসফেটে চলে আসি। আমরা জানি যে আমাদের যে ফেট আছে, হ্যাঁ, তাহলে মসফেট সাধারণত আমরা দুই ধরনের বলি। একটা হচ্ছে ডিপ্লেশন টাইপ, আরেকটা কি? একটা ডিপ্লেশন টাইপ মস, আরেকটা কি মস? এনহ্যান্সমেন্ট টাইপ। এনহ্যান্সমেন্ট টাইপ মস। এবং এইটার ডিটেইলস পড়ানো হয় ভিএলএসআই। আশা করছি তোমরা এগুলো পড়ে ফেলছো, তাই না? তারপরেও আমি কিছু দেখাতে চাচ্ছি তোমাদেরকে। তাহলে ডিপ্লেশন টাইপ আমরা আগে এনহ্যান্সমেন্ট টাইপে যাব, তারপর ডিপ্লেশন টাইপে যাব। ঠিক আছে? তাহলে হ্যাঁ, তাহলে এটা হলো এনহ্যান্সমেন্ট টাইপ। তাহলে এনহ্যান্সমেন্ট টাইপে কি দেখতে পাচ্ছি? একটা পি টাইপ সাবস্ট্রেট থাকবে। কি থাকবে? আমরা জানি যে আমাদের যে মস আছে, মসের স্ট্রাকচার আছে, সেই মসের স্ট্রাকচারে কি হয়? এদিকে একটা এন প্লাস রিজিয়ন ডেভেলপ করতে হয়, এদিকে একটা এন প্লাস। এন প্লাস মানে কি? এন তো জানি, আবার এন প্লাস কি? তোমাদেরকে ভিএলএসএ পড়াচ্ছে না কেউ? স্যার এন প্লাস মানে স্যার স্যার প্রোটন বেশি পরিমাণ থাকে স্যার। এটাকে বলা হয় হেভিলি ডোপড। হেভিলি ডোপড, হেভিলি ডোপড এন, এটাকে বলা হয় এন প্লাস। আর যদি বলি লাইটলি ডোপড এন, তাহলে সেটা কি হবে? এন মাইনাস স্যার। এন মাইনাস। এন মাইনাস, ভেরি গুড। তাহলে লাইটলি ডোপ করলে এন মাইনাস, আর যদি হেভিলি ডোপ করি তাহলে এন প্লাস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে এন প্লাস রিজিয়ন, অর্থাৎ ইম্পেন্ডেবল ইম্পিউরিটি এখানে খুব বেশি মাত্রায় ডোপ করা হয়েছে, তাই না? তাহলে এদিকে একটা এন প্লাস, এদিকে একটা এন প্লাস, একটা মসের কনস্ট্রাকশন। তাহলে এটা হলো মস। তাহলে কি থাকে? আরেকটা এখানে লাগে অক্সাইডের লেয়ার, আরেকটা কি থাকে? উপরে থাকে মেটাল। এই কারণে মূলত এর নামটাই এর কনস্ট্রাকশন, যেটাই কনস্ট্রাকশন বলে দিছে যে এটার নাম কি হবে। কনস্ট্রাকশন কি? এখানে মেটাল থাকবে, এখানে অক্সাইড থাকবে, আর এই টোটালটা হলো সেমিকন্ডাক্টর। তাহলে কি নাম হলো? মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর মস। কথা বোঝা যাচ্ছে?
তাহলে এটা দুই ধরনের বললাম, একটা হলো এনহ্যান্সমেন্ট টাইপ আর একটা হচ্ছে ডিপ্লেশন টাইপ। ডিপ্লেশন টাইপটা আমরা একটু পরে পড়ছি, আগে এনহ্যান্সমেন্ট টাইপটা আমরা ব্যবহার করি। সাধারণত সুইচিং পারপাসে আমরা এই এনহ্যান্সমেন্ট টাইপটাই ব্যবহার করি। তাহলে কি দেখা যাচ্ছে এখানে দেখো, আমি সোজাভাবে করছি, এরা একটু এদের কাট করে করছে আর কি, জিনিসটা একই। এই যে এটাকে পি টাইপ সাবস্ট্রেট বলে। আর আমরা জানি যে আমরা যেটার উপরে এই মসটা তৈরি করব, ফ্যাব্রিকেট করব ভিএলএসি এর ভাষায়, এই এই সাবস্ট্রেটটা, এটাকে সাবস্ট্রেট বলে। যার উপর করব, যার উপরে ফ্যাব্রিকেট করব, এটাকে সাবস্ট্রেট বলে। সাবস্ট্রেট অলওয়েজ কি হয়, কি হয়? সাবস্ট্রেট অলওয়েজ পি টাইপ হয়, পি টাইপ হয়, টাইপ হয়। অলওয়েজ সাবস্ট্রেট পি টাইপ হয়। কথা বুঝতে পারছো? এখন যদি এই পি টাইপ সাবস্ট্রেট আমরা নিয়ে নিচ্ছি, অলওয়েজ পি টাইপ হয় সাবস্ট্রেট, তাহলে সাবস্ট্রেট পি টাইপ সাবস্ট্রেট নরমালি অলওয়েজ পি টাইপ হয়। তাহলে পি টাইপ সাবস্ট্রেট আমরা নিলাম। তাহলে এখন যদি আমরা এন মস তৈরি করতে হয়, দুটো এন প্লাস রিজিয়ন এই যে তৈরি করে ফেললাম। একটাকে আমরা বলছি ড্রেন, আরেকটাকে বলছি সোর্স। আর এই যে গেট, এই যে মাঝখানে যে এই এরিয়াটা দিয়ে, যেটা দাগ দিয়ে দিয়ে করা হয়েছে, এই এরিয়াটাকে বলা হয় অক্সাইড লেয়ার। কি দিয়ে আছে এখানে? অক্সাইড লেয়ারে কালো যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেটাল। তাহলে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর অলরেডি হয়ে গেছে আমাদের। এখন আমাদের কি করতে হবে, এটার অপারেশনটা একটু দেখতে পাবো। আমাদের যেহেতু দরকার সুইচিং অপারেশন, আমরা সুইচিং অপারেশনটা দেখবো। ঠিক আছে? তাহলে সুইচিং অপারেশন কি? আমরা জানি যে এই একটা মস, এটা হলো এন টাইপ মস। আমরা যেটা এখন এক্সপ্লেইন করছি সেটা হচ্ছে এন মস। কি মস? এন মস। তাহলে এন মসকে যদি অন করতে হয় তাহলে কি করতে হবে, আর এন মসকে যদি অফ করতে হয় তাহলে কি করতে হবে? আচ্ছা, এখন অন আর অফ আমরা জানি যে যে কোনো ট্রানজিস্টর, ফেট, প্রত্যেকের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, তাই না? আউটপুট ক্যারেক্টারিস্টিক্স তোমাদের কি মনে আছে? এই যে এমন, এটা ছোটবেলা থেকে পড়ে আসছো আশা করছি, তাই না? এরকম ক্যারেক্টারিস্টিক্স পড়ে আসোনি? জি স্যার। ভেরি গুড। জি স্যার। এই যে ক্যারেক্টারিস্টিক্স, যদি আমরা সবচেয়ে বড়টাকে নেই, তাহলে দেখো এই ক্যারেক্টারিস্টিক্সের তিনটা রিজিয়ন আছে। কয়টা রিজিয়ন? তিনটা স্যার। তিনটা। প্রথমটা কি? কাট অফ রিজিয়ন। কি রিজিয়ন? কাট অফ রিজিয়ন। লাস্টেরটা কি? স্যাচুরেশন রিজিয়ন। আর মাঝখানে আরেকটা রিজিয়ন আছে, এটাকে আমরা বলি লিনিয়ার রিজিয়ন, অথবা অ্যাক্টিভ রিজিয়ন, অথবা রেজিস্টিভ রিজিয়ন। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে মাঝে যেটা আছে এটার নাম তিনটা, অ্যাক্টিভ রিজিয়ন বলে, লিনিয়ার রিজিয়ন বলে, আরেকটা রেজিস্টিভ রিজিয়ন। কি রিজিয়ন? রেজিস্টিভ রিজিয়ন। আচ্ছা, আমরা যে সুইচিং, মানে আমরা জানি যে কোনো মসফেট হোক, ট্রানজিস্টর হোক, এটার অ্যাপ্লিকেশন বা এটার ইউজ হলো দুই ভাবে। একটা হলো সুইচিং হিসাবে এটাকে ব্যবহার করা যায়, আরেকটা কি, যেমন একটা ট্রানজিস্টর, এটাকে কিভাবে ব্যবহার করা যায়? সুইচিং পারপাসে। আরেকটা পারপাস, কথা বলছো না কেন? এগুলো না পারলে সব ফেল করবা, এগুলো ধরা হবে কঠিন ভাবে। কিভাবে ধরা হবে? কথা নেই। জি স্যার। কি জি স্যার? কঠিন ভাবে ধরা হবে স্যার। ও তো বুঝলাম, ঠিক আছে, কঠিন ভাবে ধরা হবে। তার আগে যেটা বলছি সেটা অ্যান্সার করো। একটা ট্রানজিস্টরের ইউজেস কোথায় কোথায় আছে? একটা তো আমি বলে দিলাম সুইচিং পারপাসে, আরেকটা কি কাজে ব্যবহার করা হয় ট্রানজিস্টরকে? এগুলো সব ফেল। এটা তো কমন জিনিস, এটা তো তোমরা অ্যাম্পলিফায়ার বানাওনি কখনো ট্রানজিস্টর দিয়ে? জি স্যার। তাহলে একটা ট্রানজিস্টরের দুই ধরনের অ্যাপ্লিকেশন আমরা দেখলাম। একটা হচ্ছে তাকে সুইচিং হিসেবে ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ অন অফ অন অফ অন অফ এটা করে ব্যবহার করা যেতে পারে। আরেকটা কি? অ্যাম্পলিফাই করা যেতে পারে ওইটাকে দিয়ে। অ্যাপ্লিকেশনের জন্য। হ্যাঁ, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে ট্রানজিস্টর বা মসফেট যাই বলি, সবার ক্যারেক্টারিস্টিক্স অনেকটা এমনই। তাহলে এটার তিনটা রিজিয়ন থাকে, নরমালি তিনটা রিজিয়ন। মসফেটের ক্ষেত্রে আমরা চারটা বলতে পারি কোনো কোনো ক্ষেত্রে, যদি পিনস অফকে আমরা আরেকটা রিজিয়ন ধরি, কিন্তু পিনস অফ স্যাচুরেশন একই রিজিয়নে ধরা হয়, এই কারণে আমরা বলতে পারি যে এটা তিনটা রিজিয়ন। কথা বুঝলেন? তাহলে কাট অফ, কাট অফ মানে কি? এই সময় ট্রানজিস্টর কি থাকবে? অফ থাকবে। কি থাকবে? অফ থাকবে। আরেকটা রিজিয়ন আছে যেটাকে আমরা বলি স্যাচুরেশন, অর্থাৎ ম্যাক্সিমাম কারেন্ট এখানেই ফলো করবে, স্যাচুরেশন। এর পরে আর কারেন্ট এর চেয়ে বেশি ফলো করতে পারবে না। তাহলে এই স্যাচুরেশন রিজিয়নে যদি কোন ট্রানজিস্টর থাকে, তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? ট্রানজিস্টরটা অন আছে। কি আছে? অন আছে। অন আছে। তাহলে স্যাচুরেশনকে আমরা বলছি ট্রানজিস্টর অন, কাট অফকে বলছি ট্রানজিস্টর অফ। অফ। তাহলে এই ট্রানজিস্টরের দুইটা যে রিজিয়ন আছে, এই রিজিয়নটাকে আমরা অন অফ এটাতে ব্যবহার করব।
কোন দুটো রিজন? কাট অফটাই অফ আর স্যাচুরেশনটা অন। অন। তাহলে অ্যাম্পলিফায়ার হিসেবে কোন রিজনটা ব্যবহার করতে হবে আমাদেরকে? মাঝখানেরটা মাঝখানেরটা নাম নেই এটার নাম কি মাঝখানেরটা? রেজিস্টিভ। রেজিস্টিভ রিজন অথবা অ্যাক্টিভ, তোমরাই বলো। অ্যাক্টিভ রিজন বলো। অ্যাক্টিভ কেন নাম হয়েছে এটার? এই সময়টায় কারেন্ট বেড়ে যাবে কমে যাবে, অর্থাৎ এটা অ্যাম্পলিফাই করবে। কথা বোঝা যাচ্ছে না যাচ্ছে না? অর্থাৎ ওই সময়টা হবে অ্যাক্টিভ সময়। কথা বোঝা যাচ্ছে? এটা কোন রিজিয়ন? এই যে লিনিয়ার, এই যে এই রিজিয়নটা এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত, এটাকে আমরা বলছি অ্যাক্টিভ। দেখো কারেন্ট এই সময়টাই বাড়ছে আস্তে আস্তে, ঠিক আছে না? এবং কারেন্টটা কিভাবে বাড়ছে? লিনিয়ারলি বাড়ছে কিনা? জি স্যার। লিনিয়ারলি বাড়ছে কিনা? জি, স্যার। তোমাদের তো অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছি আমি। এইভাবে লিনিয়ারলি বাড়ছে না? জি স্যার। তাহলে একদিকে যদি ভোল্টেজ থাকে, এদিকে যদি কারেন্ট থাকে, তাহলে এদিকে যদি লিনিয়ারলি বাড়ে, তাহলে কি বোঝা যায়? যে এখানে অবশ্যই কি আছে, একটা ওহমস ল। ওহমস ল বলো। ভি=, রেজিস্টর আছে স্যার। হ্যাঁ রেজিস্টর আছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই রিজিয়নটায় কি আছে? রেজিস্ট্যান্স আছে। আছে, যেটা এই ওহমস ল কে ফলো করে। কাকে ফলো করে? ওহমস লকে। ওহমস ল কে। কেন লিনিয়ার দেখতে পাচ্ছি? এদিকে ছিল ভোল্টেজ, এদিকে ছিল কারেন্ট, তাহলে এই অংশটুকু লিনিয়ার দেখা যাচ্ছে। এই কারণে এই অংশটুকুকে কি বলা হয়? কি রিজিয়ন বলে? রেজিস্টিভ রিজিয়ন। কি রিজিয়ন বলে? রেজিস্টিভ রিজিয়ন। তোমাদের ট্রানজিস্টর বাসায় পড়বা বেশি করে। কথা বোঝা যাচ্ছে? ট্রানজিস্টর ব্যাপক ঘাটতি দেখতে পাচ্ছি আমি। ইলেকট্রনিক্স তো আমি পড়াইছিলাম না? জি স্যার। লাভ হয়নি পড়ে তো দেখা যায়। আচ্ছা ঠিক আছে। স্যার আপনি পড়াইছেন। ও আচ্ছা, অ্যাম্পলিফায়ার এগুলো মনে হয় পড়ছিল ইলেকট্রনিক্স 1-এ। আচ্ছা যাই হোক, এগুলো মাথায় রাখবা। এগুলো না হলে ঝামেলা। এগুলো কিন্তু ভাই ভাই ধরা হবে। কি করা হবে? ভাই এগুলো এখন পড়াচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের অ্যাম্পলিফায়ার সেকশনটা এই মুহূর্তে লাগবে না আমাদের, কারণ আমাদের উদ্দেশ্য হলো সুইচিং স্যার পারপাস। 8 নম্বর ক্লাস আর 9 নম্বর লেকচার বোধ দেওয়া হয়নি স্যার, অ্যাক্টিং 6 নম্বর লেকচার তো খুঁজেই পাচ্ছি না। এটা কি রেকর্ড করি নাই নাকি তাও তো জানি, বুঝতে পারছি না আমি। স্যার আপনি আমি তো 5 এর পর 7 নাম্বার লেকচার দিবেন স্যার। পরে হ্যাঁ ওই যে 5 এর পরে। পরে 7 দিছে, এই কারণে যে 6 পাচ্ছি না খুঁজে। আচ্ছা 7 এর পরের গুলো স্যার দেওয়া হয়নি আর কি। 8 নাম্বার হইছে না স্যার? ও 8 নাম্বারটা দেওয়া হয়নি না। আচ্ছা ওটা আজকেই দিয়ে দেবো রাতের বেলায়। এই তো তোমাদের অল্প কিছু সময় নেবো আমি। তাহলে এটা একসাথে দিয়ে দিন স্যার। হ্যাঁ এই যে ক্লাস শেষ করে দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে এখন যদি এই যে আমরা যেটার কথা বলছিলাম মস এনহ্যান্সমেন্ট টাইপ মস, এটাকে তাহলে অন করতে হলে কি করতে হবে? আমাদেরকে দুইটা রিজন ব্যবহার করতে হবে, অন আর অফ। একটা হচ্ছে কাট অফ, একটা হচ্ছে স্যাচুরেশন। এখন এই ডিভাইসটাকে যদি অন করতে চাই, অর্থাৎ স্যাচুরেশন যদি নিতে চাই, তাহলে কি করতে হবে আমাদের? এই যে ভিডিডি, ড্রেন টু সোর্সে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে? ড্রেন টু সোর্সে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। VLSI মূলত আরো ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। VLSI এটাকে মূলত 4টে স্টেপে আমরা পড়াই। একটা হচ্ছে যে যদি তার গেট ভোল্টেজ না থাকে তাহলে কি হবে, যদি গেট ভোল্টেজ থাকে এই ড্রেন টু সোর্স ভোল্টেজ অল্প দেই তাহলে কি হবে, ড্রেন টু সোর্স যদি বেশি দেই তাহলে কি হবে। আমরা দেখবো ড্রেন টু সোর্স যদি বেশি দেই তাহলে এটা স্যাচুরেশনে চলে যায়। কথা বলা যাচ্ছে? তোমাদেরকে পড়ানো হয়নি এগুলো? এগুলো VLSI তো শেষ, কোর্সই তো শেষ হওয়ার কথা, মিড টার্ম। আচ্ছা যাও, তাহলে আমরা কি বলছি যে ড্রেন টু সোর্সে যদি ভোল্টেজটা আমরা বেশি দেই, অর্থাৎ একটা নির্দিষ্ট লেভেলের পরে যে যদি ভোল্টেজটা দেই, একটা কন্ডিশন আছে এখানে দেখবা যে স্যাচুরেশনে থাকতে হলে কি কন্ডিশন ফুলফিল করতে হয়, রেজিস্টিভ রিজনে থাকতে হলে কি কন্ডিশন ফুলফিল করতে হয়, কাট অফে থাকতে হলে কি কন্ডিশন ফুলফিল করতে হয়, এগুলোর কন্ডিশন আছে VLSI দেখবে এগুলো, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যেহেতু আমরা এখানে জাস্ট সুইচিং পারপাস নিয়ে আলোচনা করব, তাহলে এটা কি যদি গেট ভোল্টেজটা এখন এই যে তাহলে কি এটা অন হবে কিভাবে? যদি ড্রেন টু সোর্সে আমরা একটা পজিটিভ ভোল্টেজ দেই আর গেটে একটা পজিটিভ ভোল্টেজ দেই তাহলে এটা অন হবে। এখন পজিটিভ ভোল্টেজ কত দেব? মনে করো যে গেটে একটা ভোল্টেজ দিলাম আমরা, পজিটিভ ভোল্টেজ, এই যে পজিটিভ দিয়ে দিচ্ছি, পজিটিভ দিয়েছি। এটা কিন্তু ইনসুলেটেড গেট, অর্থাৎ এখানে অক্সাইড লেয়ার আছে। অক্সাইড লেয়ার থাকার কারণে সরাসরি কারেন্ট এখানে ফ্লো করতে পারবে না। কথা বলা যাচ্ছে? তার মানে এটা ফিল্ডে ইফেক্ট হবে, অর্থাৎ ফিল্ডে এর প্রভাবটা শুরু হবে। যখন তুমি এখানে পজিটিভ ভোল্টেজ দিলে তখন এখানে একটা ফিল্ড তৈরি হলো। আমরা জানি যে এটা হলো পি টাইপ সাবস্ট্রেট। দেখো এই অংশ পুরোটাই পি টাইপ, মাঝখানে শুধু N+2টা আছে, কিন্তু পুরোটাই পি টাইপ। আমরা জানি যে পি টাইপের মধ্যে কি থাকে? নাম্বার অফ হোলস অনেক বেশি থাকে না, থাকে না? থাকে স্যার। হোলস এগুলো কি পজিটিভ নাকি নেগেটিভ হোলস? পজিটিভ স্যার। পজিটিভ। তার মানে যখন এখানে তুমি পজিটিভ দিবে তখন এইখানে এই পি টাইপের মধ্যে যে হোলগুলো আছে এগুলো
রিপুল করে নিচে নামাই দিবে একে, এই হোলগুলো নিচে চলে আসবে, এক সাইড চলে যাবে। তার মানে এই অংশটা ফাঁকা হয়ে যাবে। যখন এই অংশটা ফাঁকা হয়ে যাবে, এখানে যেহেতু পজিটিভ আছে, এই n প্লাস আর 2 n প্লাস থেকে ইলেকট্রন এসে অ্যাট্রাক্ট করবে পজিটিভকে, ইলেকট্রন এসে পুরো এই চ্যানেল শুধু ইলেকট্রন হয়ে যাবে, এই হোলগুলো নিচে আর থাকবে না। তার মানে পুরো চ্যানেল জুড়ে কি হচ্ছে, একটা ইলেকট্রনের একটা দেখা যাবে। তার মানে এখানে আসলে একটা কন্ডাক্টিং চ্যানেল তৈরি হয়ে যাবে। কি তৈরি হয়ে যাবে? ইলেকট্রন দিয়ে কন্ডাক্টিং চ্যানেল তৈরি হয়ে যাবে। তাহলে যে ভোল্টেজের কারণে, যে মিনিমাম গেট ভোল্টেজের কারণে এখানে একটা চ্যানেল জাস্ট ক্রিয়েট হয়, এইটাকে বলা হয় থ্রেশহোল্ড ভোল্টেজ। কি বলে? থ্রেশহোল্ড ভোল্টেজ। তাহলে এখন এই গেট টু সোর্স, এই গেট টু সোর্স ভোল্টেজ যদি থ্রেশহোল্ড ভোল্টেজকে পার করে দেয়, তবে এই ডিভাইস অন হবে, আদারওয়াইজ এই ডিভাইস কি হবে না? অন হবে না। যেরকম যেরকম ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা বলছিলাম দুইটা কন্ডিশন, একটা কি কালেক্টর টু মিটার একটা ভোল্টেজ, পজিটিভ ভোল্টেজ দিতে হবে, আর বেজে কি করতে হবে? একটা পজিটিভ ভোল্টেজ দিতে হবে, এবং তা অবশ্যই একটা নির্দিষ্ট লেভেলের পরে, অর্থাৎ 0.7 বা সামথিং এর থেকে বেশি ভোল্টেজ দিলে তবে এটা অন হবে, তাছাড়া এটা অন হবে না। অনুরূপভাবে আমরা এই কি বলে মসফেটের ক্ষেত্রেও তাই দেখছি। এখন যদি এই গেটের ভোল্টেজ যেটা আছে এটা যদি বাড়াতে থাকে, তাহলে কি হবে? এই এখানে যে হোলগুলো আছে সেগুলো আরো নিচে নেমে যাবে, এই ইলেকট্রনগুলো আরো কাছে চলে আসবে। তার মানে কি, এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা আস্তে আস্তে বাড়া শুরু করবে। গেট ভোল্টেজ যত বাড়াবো চ্যানেল তত, এই যে ভেতর যে চ্যানেলটা আরো বাড়বে। এই যে বাড়া, এই যে বেড়ে যাচ্ছে, এটাকে বলা হয় ইনহ্যান্স। ইনহ্যান্স মানে কি? বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া, বড় হয়ে যাওয়া, এটাকে বলা হয় ইনহ্যান্স। কথা বোঝা যাচ্ছে? এই জন্য এইটাকে আমরা বলি ইনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না এখন? জি স্যার, বোঝা যাচ্ছে। তাহলে এইটাকে আমরা দেখলাম অন করতে পারছি, আবার অফ তো হয়েই যাবে যদি গেটে ভোল্টেজ না দেই, অফ। ঠিক আছে? তাহলে এইটা এইভাবে এই ইয়েটাকে অন অফ করা যায়। এখন যদি আমরা ডিপ্লেশন টাইপে ধরি, তাহলে ডিপ্লেশন টাইপে অটোমেটিক এখানে একটা এই যে এন মজুদ ধরি, এন এর একটা বার দিয়াই থাকে, যার ফলে এখানে থ্রেশহোল্ড ভোল্টেজের কোনো প্রয়োজন নেই। এখানে জিরো ভোল্টেজ, গেটে জিরো ভোল্টেজ দিলেও এটা অন হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? সুতরাং এটা দিয়ে আমরা সেরকম সুইচিং পারপাস ব্যবহার করতে পারবো না, আমাদেরকে এই এনহ্যান্সমেন্ট টাইপ দিয়েই মূলত সুইচিং হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে পাওয়ার মসফেট কি? যদি এটা রেটিংটা অনেক বেশি থাকে, কিলো ভোল্ট রেঞ্জের, কারেন্ট 200, 300, 400, 500 অ্যাম্পিয়ার, তাহলে বোঝা যাবে যে এটা হচ্ছে পাওয়ার মসফেট। ঠিক আছে? তাহলে পাওয়ার মসফেট আমরা জানি যে এখানেও জাংশন তৈরি হয়, গেট টু সোর্স, ড্রেন টু সোর্স, এদের মধ্যে কি তৈরি হয়? ক্যাপাসিটেন্স তৈরি হয়, যার ফলে এর স্পিডটা লিমিটেড হয়ে যায়। অর্থাৎ গেটের ভোল্টেজটা আমরা সাথে দেওয়ার সাথে সাথেই যে ড্রেন টু সোর্স কারেন্ট ফ্লো করবে তা না, বরং একটু ডিলে হয়ে করে। এইটা হচ্ছে এই যে ডিলে হয়ে করে, দেখছো এই যে ডিলে হয়ে করছে, এই দেখো যে ডিলে হয়ে করছে। এটাকে মূলত এটার কারণে আমরা সুইচিং স্পিডটা বাড়াতে পারি না, সুইচিং স্পিডটা বেশি বাড়াতে পারি না। কথা বুঝতে পারছো? তাই এই ছিল মূলত সুইচিং ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এখন আমরা দেখলাম যে দুই ধরনের জিনিস, একটা হচ্ছে বিজেটি, আরেকটা দেখলাম কি? মসফেট। বিজেটি দেখলাম, আর কি দেখলাম? মসফেট দেখলাম, তাই না? দুইটাকে আমরা সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। এখন কোনটা ভালো কোনটা খারাপ? বিজেটি ভালো নাকি মসফেট খারাপ, নাকি মসফেট ভালো? তোমরা বলো কোনটা ভালো? বিজেটি স্যার। হ্যাঁ, বিজেটি ভালো। তাহলে বিজেটির কিছু ভালো দিক আছে, আবার কিছু খারাপ দিক আছে, আবার মসফেটের কিছু ভালো দিক আছে, আবার কিছু মানে খারাপ জিনিস আছে। তাহলে বিজেটির ভালো কি? আমরা জানি যে যদি একটা সুইচ থাকে এরকম, এই যে সুইচ মনে করো, এই সুইচটাকে যদি অন করে দেই তাহলে কি হবে? এটা এটার সাথে লাগাই দিতে হবে, ঠিক না? জি স্যার। আচ্ছা, যদি লাগাই দেই তাহলে এটা কি শর্ট হয়ে গেল না গেল না? শর্ট হয়ে গেল স্যার। যদি শর্ট হয়ে যায় তাহলে শর্টের অ্যাক্রস ভোল্টেজ কত? জিরো স্যার। জিরোই হওয়া উচিত। তাহলে আইডিয়াল কোন সুইচ যদি হয়, তাহলে ওটা শর্ট হয়ে গেলে, ওটা অন হয়ে গেলে ওই সুইচের অ্যাক্রস ভোল্টেজ কত হবে? জিরো স্যার। আইডিয়ালি জিরো হওয়া উচিত। কিন্তু যদি আমরা দেখি যে একটা ডায়োড, এই ডায়োডকে অন করে দিলাম, যদি অন করে দেই তাহলে কি ডায়োডের শর্টের মতো বিবেচনা করবে না? করবে স্যার। যদি অন হয়ে যায় তাহলে এখন ডায়োডের অ্যাক্রসে তাহলে পটেনশিয়াল কত? জিরো স্যার 0.7 হয় নাকি এর অ্যাক্রসে 0.7 শো করে? 0.7 0.7 শো করে। তার মানে এটা জিরো হওয়া উচিত, কিন্তু এটা জিরো হচ্ছে না, বরং 0.7 শো করছে। এই ভোল্টেজটাকে বলা হয় অন স্টেট ভোল্টেজ ড্রপ। কি বলে? অন স্টেট ভোল্টেজ অন স্টেট। এটা যদিও অন, কিন্তু তারপরেও তার একটা ভোল্টেজ ড্রপ আছে। তার মানে এটা একটা আইডিয়াল সুইচ নয়। কথা বোঝা যাচ্ছে? তাহলে অন স্টেট ভোল্টেজ ড্রপ যে কোনো ডিভাইস, ট্রানজিস্টর, মসফেট, ডায়োড, যে কোনো সুইচিং ডিভাইস, এটা যখন অন হয়ে যায় তার একটা ভোল্টেজ শো করে।
এই ভোল্টেজটাকে বলা হয় অন স্টেট ভোল্টেজ ড্রপ। এখন এই ভোল্টেজ ড্রপটা যদি কম হয় তাহলে ভালো, নাকি এই ভোল্টেজ ড্রপ বেশি হলে ভালো? স্যার কম হলে ভালো। অবশ্যই কম হলে ভালো। সুইচিং হতে হয় তাহলে আইডিয়ালি 0 হওয়া উচিত, তাই না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপরে একটা ভোল্টেজ ড্রপ আছে, তার মানে কম হলে ভালো আর বেশি হলে অত ভালো না। কথা বোঝা গেল? তাহলে বিজেটির ক্ষেত্রে দেখা যায় এই অন স্টেট ভোল্টেজ ড্রপটা কম মসফেটের চেয়ে। তাহলে এইখানে মসফেট ভালো না বিজেটি ভালো? বিজেটি ভালো স্যার। বিজেটি ভালো, এই সেন্স থেকে বিজেটি ভালো। কথা বলা যাচ্ছে? আবার কারেন্ট হ্যান্ডলিং ক্যাপাসিটি মসফেটের চেয়ে বিজেটির বেশি করতে পারে, তাহলে এই সেন্স থেকে কোনটা ভালো? মসফেট। মসফেট। এই মসফেটের চেয়ে বিজেটি কারেন্ট বেশি নিতে পারে, অর্থাৎ কারেন্ট বেশি ব্যবহার মানে কারেন্ট বেশি পাস করাতে পারে, তাহলে কোনটা ভালো? তাহলে স্যার বিজেটি। বিজেটি ভালো, কারণ সে তার কারেন্ট হ্যান্ডলিং ক্যাপাসিটি বেশি মসফেটের চেয়ে, ঠিক না? আচ্ছা, জি, এটা স্যার। গেল বিজেটির ভালো দিক। কথা বলতে গেল, এখন আসি মসফেটের ভালো দিক। কথা বলতে মসফেটের সুইচিং স্পিডটা বিজেটির চেয়ে বেশি, ভালো কোনটা এখন স্পিডের দিক থেকে? মসফেট। তাহলে স্যার স্পিডের দিক থেকে মসফেট ভালো। মসফেট ভালো। আচ্ছা, মসফেটের ইনপুট ইম্পিডেন্স বিজেটির থেকে অনেক বেশি, কারণ এটা যেহেতু ইনসুলেটেড গেট আছে একটা। তাহলে এখন ভালো কোনটা, মসফেট না বিজেটি? ইনপুট ইম্পিডেন্স যার যত বেশি সেটা তত ভালো ডিভাইস। কথা বোঝা যাচ্ছে? তাহলে এক্ষেত্রেও কি মসফেট ভালো? তাহলে আমরা দেখলাম যে হ্যাঁ, মসফেটের কিছু ভালো দিক আছে, আবার বিজেটিরও কিছু ভালো দিক আছে। এখন এই মসফেটের যে ভালো দিকগুলো এগুলো নেই, আর বিজেটির যে ভালোগুলো এগুলো নিলাম। এই দুইটা নিয়ে, দুই ভালো দিক নিয়ে আরেকটা ডিভাইস যদি আমরা তৈরি করতে পারি তাহলে ভালো হয় না খারাপ? ভালো হবে ভালো স্যার। স্যার। ভালো হবে, তাই না? এইটা করতে গিয়ে আমরা আরেকটা ডিভাইস তৈরি করে ফেললাম, যেটার নাম হলো আইজিবিটি। এটার নাম কি? আইজিবিটি। আইজিবিটি। কিছু বোঝা যাচ্ছে এখন আস্তে ধীরে? তাহলে আমরা কি করলাম, মসফেটের একটা ভালো দিক নিলাম, ভালো দিকগুলো নিলাম, আর কার ভালো দিকগুলো নিলাম? বিজেটি। তাহলে বিজেটি আমরা কি দেখছি, অন স্টেট ভোল্টেজ ড্রপটা বিজেটিতে কম। তাহলে এই অন স্টেট ভোল্টেজ ড্রপটা কোথায় লাগে, আউটপুটে না ইনপুটে? কারণ ইনপুটে যখন একটা ভোল্টেজ দিলাম তখন শর্ট হয়ে যায় আউটপুটে, অর্থাৎ আউটপুট অন হয়ে যায়, তাই না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বিজেটির যে আউটপুট পার্টটা, এই আউটপুট পার্টটা ভালো। কেন? কারণ আউটপুটে কারেন্ট ফ্লো করে কালেক্টর টু ইমিটারে, তাই না? বিজেটির এই কারেন্টটা বেশি ফ্লো করে, অর্থাৎ বেশি ফ্লো করাতে পারে, তার মানে বিজেটির আউটপুট সাইডটা ভালো। আর মসফেটের কোনটা ভালো? ইনপুট সাইড। ইনপুট ইম্পিডেন্স বেশি, তার মানে এটা ভালো। আবার ইনপুটের যে সুইচিং স্পিড এটা ভালো, তার মানে মসফেটের ইনপুটটা ভালো। এই কারণে মসফেট থেকে আমরা নিলাম ইনপুটটা, আর বিজেটি থেকে আউটপুট। আউটপুটের অংশটা। এই যে দিয়ে আমরা আরেকটা ডিভাইস তৈরি করে ফেললাম, সেটাকে আমরা নাম দিছি আইজিবিটি। মানে আইজি কি? ইনসুলেটেড গেট। কি গেট? ইনসুলেটেড গেট। ইনসুলেটেড গেট কার আছে? বিজেটি কি ইনসুলেটেড গেট? না স্যার। তাহলে মসের MOSFET আছে, মস নামই বলে দিচ্ছে, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। মাঝখানে কি আছে? একটা অক্সাইডের লেয়ার আছে। আর অক্সাইড কি? এটা একটা ইনসুলেটর। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে মসের কি আছে? একটা ইনসুলেটেড গেট আছে। তার আমরা দেখতে পাচ্ছি যে একটা ইনসুলেটর আছে, তার মানে ইনসুলেটেড গেট, যেহেতু তার নাম, প্রথম নাম ইনসুলেটেড গেট, তার মানে বোঝা যাচ্ছে যে মসের যে ক্যারেক্টারিস্টিক্স, ইনপুটের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা নেওয়া হয়েছে। আর পরে আছে কি? বিটি। বিটি কি? বায়োপোলার ট্রানজিস্টর। ট্রানজিস্টর। কথা বুঝতে পারছো? তার মানে আউটপুট অংশটা কি নেওয়া হয়েছে? বিজেটি থেকে নেওয়া হয়েছে। এই দুইটাকে একত্রিত করে কি নাম দেওয়া হলো? এটা আইজি বিটি। বিটি। আমরা জানি যে ট্রানজিস্টরের যে তিনটা টার্মিনাল নাম বলো। গেট Base, কালেক্টর। বেস, কালেক্টর, ইমিটার। বেসটা হলো ইনপুটের পার্ট, আর কালেক্টর ইমিটার কি? আউটপুট। আউটপুটের পার্ট। তার মানে বিজেটি থেকে যদি আউটপুট নেওয়া হয় তাহলে কালেক্টরের ইমিটার আসবে কিনা? তার নতুন যে ডিভাইসটা আমরা তৈরি করলাম সেই ডিভাইসের আউটপুট দেখো, কালেক্টর ইমিটার দেওয়া আছে, তাই না?
আর জি, স্যার। ইনপুটের আর মসফেটের ইনপুটকে কি বলো তুমি? বেজ Base। নাকি গেট? বেশ। মসফেটের ইনপুটকে কি বলে? গেট বলে স্যার। গেট বলে। ওই গেটটার ইনপুট যেটা সেটা এখানে নিয়ে আসা হয়েছে। কথা বুঝতে পারছো? তাহলে আমরা নর্মাল ট্রানজিস্টরে জানি তিনটা টার্মিনাল, বেজ, কালেক্টর, ইমিটার। আবার মসফেটে আমরা জানি গেট, ড্রেন, সোর্স। কিন্তু এই দুটাকে একত্রিত করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে গেট, কালেক্টর, ইমিটার। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই হলো আমাদের আইজিবিটি। তাহলে আইজিবিটি ব্যবহার করলে লাভ কি? আমরা এই এখান থেকে একটু দেখি। এই যে যদি তার আমরা ক্যারেক্টারিস্টিক দেখি, তাহলে কি হবে? টাইপ অফ ইনপুট ডিভাইস। তাহলে আইজিবিটি এটা কি ভোল্টেজ কন্ট্রোল হবে না কারেন্ট কন্ট্রোল হবে ডিভাইস? ভোল্টেজ কন্ট্রোল। কেন ভোল্টেজ কন্ট্রোল? আমরা জানি মসের ইনপুট থেকে নেওয়া হয়েছে, আর মস কি ডিভাইস? ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। ভোল্টেজ কন্ট্রোল। তাহলে আইজি যেহেতু আইজিবিটি যেটা আমরা এইটারও তাহলে ইনপুট যেহেতু মস থেকে নেওয়া হয়েছে, তাহলে অবশ্যই এটা ভোল্টেজ কন্ট্রোলই হবে। কথা বোঝা যাচ্ছে? কিন্তু বিজেটিটা কি? কারেন্ট কন্ট্রোল কারেন্ট ডিভাইস। কন্ট্রোল। কারণ বেস কারেন্টের উপর ওটা নির্ভর করে। আচ্ছা, তাহলে ইনপুট রেজিস্ট্যান্স, তাহলে ইনপুট রেজিস্ট্যান্স মসফেটে কেমন? অনেক বেশি হাই স্যার। ছিল স্যার। হাই। বেশি আর ছিল। বিজেটিতে লো লো ছিল। স্যার। যেহেতু মসফেটের ইনপুটটা আমরা ব্যবহার করছি, তাহলে আইজিবিটির ইনপুট ইম্পিডেন্স কেমন হবে? হাই স্যার। হাই হওয়া উচিত। আচ্ছা, অপারেটিং ফ্রিকোয়েন্সি মসফেটে কেমন? হাই। আর বিজেটিতে লো। যেহেতু ইনপুটটা আমরা ব্যবহার করছি কোথায়? মসফেট এটা, তাহলে এই মসফেট আর বিজেটি যখন একত্রিত করব তখন এটা আর লো থাকবে না, তখন কি হয়ে যাবে? মিডিয়াম প্রকৃতির হয়ে যাবে। আচ্ছা, সুইচিং স্পিড মসফেটের হলো ফাস্ট আর বিজেটির হলো স্লো। তাহলে এই দুইটাকে যখন একত্রিত করব তখন এটা আর স্লো থাকবে না, কি হয়ে যাবে? মিডিয়াম রেঞ্জে চলে যাবে। কথা বোঝা গেল? আর স্যাচুরেশন ভোল্টেজটা কোনটা? ওই যে অন স্টেট ভোল্টেজ যেটার কথা বলছিলাম। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। অন হয়ে যাওয়া মানে কি? এটা স্যাচুরেশনে চলে যাওয়া। এর আগে একটু বলছিলাম না তোমাদেরকে যে একটা ডিভাইস অন হয়ে যাওয়া মানে কি? স্যাচুরেশন চলে যাবে স্যার। আর অফ হয়ে যাওয়া মানে কি? এই যে বলে গেছো। কাট অফ একটা কাট অফে চলে যাওয়া। ভেরি গুড। অফ হলে কাট অফ, অন হলে স্যাচুরেশন। আর অ্যাম্পলিফাই করতে হলে স্যার অ্যাক্টিভিটি। অ্যাক্টিভ রিজিয়ন। এই তিনটা ব্যবহার করতে হবে। তাহলে স্যাচুরেশন ভোল্টেজ এই যেটা অন স্টেট ভোল্টেজ ড্রপ সেটা মসফেটে কেমন? হাই স্যার। মসফেট হাই ছিল স্যার। স্যার আপনার মাইক মিউট স্যার। কার মাইক মিউট? কে মিউট করলো আমাকে? ঠিক আছে তো? ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে কি দেখা যাচ্ছে? তাহলে আমরা যেহেতু আউটপুটটা বিজেটি ব্যবহার করছি, তার মানে বিজেটিটা লো হবে। তাহলে এই মূলত স্যার আপনার মাইক মিউট স্যার। কি বলে এটা? আরে স্যার একটা প্রেজেন্টেশন একটা থাকে না স্যার, আনমিউট থাকে। শোনা হ্যালো, যাচ্ছে। না স্যার, শুনতে পাচ্ছি সবাই, ওর মোবাইলে শোনা যাচ্ছে স্যার। এই তুমি একটু খেয়াল করো, তোমার তো মনে হয় প্রবলেম আছে। আচ্ছা, ও তো শুনতেই পারছে না, তাহলে আর বুঝবে কিভাবে যে আমরা কি বলছি? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে এই যে আইজিবিটি, এই দেখো এখানে আইজিবিটির একটা ইয়ে দেওয়া আছে। তাহলে ইনপুটটা আমরা ব্যবহার করছি মসফেট আর আউটপুটে ব্যবহার করছি ট্রানজিস্টর। এই কারণে এই দুটো মিলে হয়েছে এটা আইজিবিটি। আমরা যে আমাদের যে মেশিন আছে, অর্থাৎ তোমাদেরকে যখন ইনভার্টার করানো হবে বা চপার করানো হবে, তখন যে সুইচগুলো আমরা ব্যবহার করব সেটা হচ্ছে আইজিবিটি সুইচ। আমাদের একটা ইয়ে আছে, আইজিবিটি মডিউল আছে আমাদের ল্যাবে, এটা তোমরা দেখবে ওখানে আইজিবিটি দেওয়া আছে। তাহলে আইজিবিটি কেন ব্যবহার করতে হচ্ছে, কিভাবে ব্যবহার করতে হচ্ছে, এটা বুঝতে পারছো তোমরা এখন? জি স্যার। আচ্ছা, লাস্ট টপিক আমাদের এটাই শেষ। 501। ও দুঃখিত, 501 পাওয়ার ইলেকট্রনিক্স 501। এটা হচ্ছে জিটিও। এটার নাম কি? জিটিও। এটা 5 মিনিট লাগবে, তাই তোমাদের শেষ করে দেবো। জিটি হলো গেট টার্ন অফ থাইরিস্টর। জিটিও গেট টার্ন অফ থাইরিস্টর। তা আমরা জানি যে এটা কি? এটা কি? অ্যানোড, এটা ক্যাথোড, এটা গেট। এটা কি যেটা ড্র করলাম, এটা কি? একটা থাইরিস্টর কিনা? জি স্যার। থাইরিস্টর, যেটাকে আমরা নরমালি এসসিআর বলতে পারি। তাহলে আমরা জানি এই থাইরিস্টরকে অন করতে হলে কয়টা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে? অ্যানোড টু ক্যাথোড পজিটিভ পটেনশিয়াল, আর গেটে কি দিতে হবে? পজিটিভ পালস। পজিটিভ পালস। এটা অন। এখন অন নিয়ে আমাদের অত মাথা ব্যথা নাই, আমাদের এখন অফ নিয়ে মাথা ব্যথা। কি নিয়ে? অফ। তাহলে এটাকে অফ করতে হলে কি করতে হবে? এটাকে অফ করতে হলে ওই অ্যানোড টু ক্যাথোড পজিটিভ উল্টাই দিতে হবে। নেগেটিভ দেবো স্যার। এটাকে আমরা ন্যাচারাল কম্পিটিশন বলি, তাই না? কি বলি? ন্যাচারাল কম্পিটিশন। আরেকটা কম্পিটিশন আছে, সেটা কি? আলাদাভাবে
আরেকটা সার্কিট ব্যবহার করে ফোর্স অ্যাপ্লাই করে এই যে থাইরিস্টরের যে কারেন্ট, এই কারেন্টটাকে একটা নির্দিষ্ট লেভেলের রেঞ্জে, যেটাকে আমরা বলি হোল্ডিং কারেন্ট, এই হোল্ডিং কারেন্টের নিচে যদি নামায় নিয়ে আসতে পারি তাহলে এই থাইরিস্টর অফ হবে। কথা বোঝা যাচ্ছে? তাহলে অফ করতে আমাদের ঝামেলা বেশি, অন করতে ঝামেলা নেই, কিন্তু অফ করতে গেলে ঝামেলা আছে। কথা বোঝা যাচ্ছে? অফ করতে হলে আলাদা সার্কিট ব্যবহার করো, তারপরে ওই এই থাইরিস্টরের কারেন্টকে কমাতে কমাতে হোল্ডিং কারেন্টের নিচে নেমে নিয়ে এসো, তারপরে এটা অফ হবে। কিন্তু যদি এমন একটা ডিভাইস আমরা তৈরি করতে পারি যে এই ডিভাইসটার গেটে একটা পজিটিভ পটেনশিয়াল দিলে থাইরিস্টর অন হয়, এই ওই গেটে আবার নেগেটিভ পটেনশিয়াল দিলে এটা অফ হয়ে যায়, কোনটা সহজ, আগেরটা না পরেরটা? আমার কথা কি বোঝা গেছে না নেগেটিভটা যায়নি? দেওয়া স্যার, হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ ওইটা দেওয়া। না আমি যেটা বলছি যে একটু আগে আমরা দেখলাম যে থাইরিস্টরকে যদি অন করতে চাই তাহলে অ্যানোড টু ক্যাথোড পজিটিভ পটেনশিয়াল, গেটে পজিটিভ ভোল্টেজ, এটা দিলে এটা অন হয়ে যাবে। আচ্ছা অন হয়ে গেল ভালো, কিন্তু অফ করতে গেলে আমাদের দুই ধরনের সিস্টেম আছে। একটা হচ্ছে ন্যাচারালি অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ যদি আমরা অপোজিট করি তাহলে এটা হতে পারে, আরেকটা কি ফোর্স অ্যাপ্লাই করে। এখন মনে করো তোমার একটা জায়গায় অফ করা দরকার, তাহলে তোমাকে ন্যাচারালের দিকে তাকাই থাকলে তো হবে না, ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে ফোর্স অ্যাপ্লাই করতে হলে কি করতে হবে? আলাদা একটা সার্কিট লাগবে, এই সার্কিটটা এর সাথে অ্যাড করতে হবে। এ করবে কি, এই সার্কিটের কারেন্টকে কমাতে কমাতে হোল্ডিং কারেন্টের নিচে নামিয়ে নিয়ে আসবে, তারপরে থাইরিস্টরটা অফ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি থাইরিস্টর অফ করাটা একটা বড় ঝামেলাপূর্ণ কাজ, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। এখন যদি এটাকে একটু সহজ করি, এরকম একটা ডিভাইস তৈরি করি যে ডিভাইসে অ্যানোড টু ক্যাথোড পজিটিভ পটেনশিয়াল এবং গেটে পজিটিভ ভোল্টেজ দিলে এটা অন হবে। অ্যানোড টু ক্যাথোড পজিটিভ পটেনশিয়াল ঠিকই আছে, কিন্তু গেটে পজিটিভ পটেনশিয়াল না দিয়ে যদি নেগেটিভ দেই তাহলে এই থাইরিস্টরটা অফ হবে। তাহলে এটা সহজ কিনা? জি স্যার। জি স্যার। আগে তো আলাদা জি, স্যার। সার্কিট ব্যবহার করতে হতো, এখন শুধু গেটে একটা নেগেটিভ পালস দিলে এটা অফ হয়ে যাচ্ছে। তাহলে কি তুমি যেখানে সেখানে অফ করতে পারো না পারো না এটা দিয়ে? পারা যাবে স্যার। এইটাকে বলা হয় জিটিও, এরকম একটা ডিভাইস, এটাকে বলা হয় জিটিও, গেট টার্ন অফ থাইরিস্টর। অর্থাৎ থাইরিস্টরকে টার্ন অফ করা যাবে এই গেট টার্মিনাল দিয়েই। কি দিয়ে? গেট টার্মিনাল দিয়ে। Gate. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই দেখো এই জিটিও লাইক এসসিআর এর মতো ক্যান বি টার্নড অন বাই অ্যাপ্লাইং এ পজিটিভ গেট সিগন্যাল, এটা আমরা জানি। হাউএভার ইট ক্যান বি টার্নড অফ বাই এ নেগেটিভ গেট সিগন্যাল, একটা নেগেটিভ সিগন্যাল দিলে, এই গেটে একটা নেগেটিভ সিগন্যাল দিলে থাইরিস্টর অফ হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে? তাহলে তাহলে আমরা যদি বলি যে জিটিওর কি অ্যাডভান্টেজ আছে এসসিআর আছে, এসসিআর এটা অফ করা কঠিন, তাই না? অফ করতে হলে আলাদা সার্কিট ব্যবহার করতে হবে, যেটার কস্ট বেশি হবে, ওয়েট বেশি হবে, জায়গা বেশি নিবে। কিন্তু যদি আমরা জিটিও ব্যবহার করি, গেটে একটা নেগেটিভ পালস ব্যবহার করলে এটা অফ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? জি স্যার। তারপরে এসসিআর কে যদি অফ করতে হয় আলাদা সার্কিট ব্যবহার করতে হবে, এই অফ করতে আবার কিছুটা টাইমও নিবে, কারণ সাথে সাথে তো অফ করে ফেলবে না। ওই সার্কিটটা এই যে কারেন্টটা, এই কারেন্টটাকে আস্তে আস্তে কমাতে কমাতে হোল্ডিং কারেন্টের নিচে নেমে নিয়ে আসবে, তারপরে এটা অফ হবে। অনেক বড় একটা সময়ের বিষয়। কিন্তু যদি আমরা জিটিও ব্যবহার করি, গেটের নেগেটিভ পালস দেওয়া মাত্র এটা কি হয়ে যাবে? অফ হয়ে যাবে স্যার। যদি অফ হয়ে যায় তাহলে সময় বাঁচলো কোনটাতে, জিটিওতে না এসসিআর? জিটিও স্যার। জিটিওতে। তাহলে জিটিও এখন তাহলে এখন কি আর এসসিআর ব্যবহার করা যাবে? না স্যার। না স্যার। না স্যার। ব্যবহার করা যাবে যেখানে লাগবে আর কি, কথা বুঝলে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এসসিআর এর চেয়ে জিটিওর স্পিড বেশি হবে না কম? বেশি হবে স্যার। অবশ্যই বেশি হবে। এই ছিল জিটিও আমাদের বেশি স্যার। কথা বুঝতে পারছো? এই ছিল আমাদের জিটিও। তাহলে জিটিওর যখন রেটিংটা আছে 550 অ্যাম্পিয়ার, 1200 ভোল্ট, হ্যাঁ এইরকম রেঞ্জের, যে 160 অ্যাম্পিয়ার, 200 ভোল্ট, মানে এরকম পাওয়ার কি বলে যে হাই ভোল্টেজ, যেটা এটাতে আমরা ব্যবহার করতে পারবো। এই পাওয়ার যে সুইচিং ডিভাইস গুলো পড়লাম, এইগুলো ছিল মূলত আমাদের সুইচিং ডিভাইস। তাহলে আমরা এই সেগমেন্টে কি পড়লাম? পাওয়ার ডায়োড, পাওয়ার ট্রানজিস্টর, আইজিবিটি, জিটিও, ইউজেটি, এসসিআর, ডায়াক, ট্রায়াক, এই তো পড়ছি আমরা মনে হয়, নাকি আর কিছু পড়ছে এখানে? এগুলো ছিল আমাদের সুইচিং আর ট্রিগারিং ডিভাইসেস। এর মধ্যে আইজিবিটি আমরা এখনো ব্যবহার করিনি, ডায়াক, ট্রায়াক এগুলো এখনো ব্যবহার করিনি, এগুলো মিড টার্মের পরে যেয়ে আমরা ব্যবহার করব। কিন্তু আমাদের যেহেতু ফার্স্ট সেগমেন্ট, এগুলো আমাদেরকে পড়তেই হচ্ছে এখন। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে তো আমরা শেষ করে ফেললাম আল্লাহর রহমতে। হ্যাঁ স্যার 500 এমপিআর তো অনেক বেশি স্যার, তাহলে কি স্যার এগুলো ইন্ডাস্ট্রি